ওকে, শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আগের দিনের সম্বন্ধে এখন আর কোনো প্রশ্ন নিচ্ছি না, বরং পরে পরে না হয় নেওয়া যাবে যদি কারো আগের দিনের ব্যাপার সম্বন্ধে কারোর প্রশ্ন থাকে। তাহলে লেটস বিগিন। আমরা আগের দিন যেটা প্রাইমারিলি দেখেছিলাম সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল। N1L, N2L, N3L হচ্ছে জাস্ট নিউটনস ফার্স্ট ল, নিউটন সেকেন্ড ল, নিউটন থার্ড ল। ফার্স্ট ল ভেক্টর ফর্মে দাঁড়াচ্ছে এটা, কিন্তু আসলে এর বক্তব্য হচ্ছে দেয়ার এক্সিস্ট অবজারভার্স ফর হুইচ দিস ইজ ট্রু। এরকম কোনো অবজারভার আছে যার জন্য এটা হয়, এবং সেই অবজারভারকে আমরা বলি ইনার্শিয়াল অবজারভার। আর এই ইনার্শিয়াল অবজারভারদের জন্য বাকি দুটো ল খাটে, স্পেশালি সেকেন্ড লটা খাটে, মাস টাইমস অ্যাক্সেলারেশন। আর 3 নম্বরটা হচ্ছে F12 ইকুয়াল প্লাস F21 হচ্ছে 0, যেখানে F12 হচ্ছে পার্টিকেল 1 এর উপর পার্টিকেল 2 যে ফোর্সটা দিচ্ছে, আর F21 হচ্ছে পার্টিকেল 2 এর উপর পার্টিকেল 1 যে ফোর্সটা দিচ্ছে। এই তিনটে হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক বা স্টার্টিং থিং। এখান থেকে আমরা শুরু করে বাকি জিনিসপত্রগুলো ডিরাইভ করার চেষ্টা করব। কিন্তু যেটা প্রথমে বলে রাখা উচিত সেটা হচ্ছে এই যে তিনটে ল যেভাবে লেখা হয়েছে সেগুলো কিন্তু অরিজিনালি এবং যে পয়েন্ট যে ফর্মে লেখা আছে সেগুলো শুধুমাত্র পয়েন্ট পার্টিকেলের জন্য খাটে। এই বিন্দু কণিকা বা পয়েন্ট পার্টিকেল এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাকশন, একটা যেখানে পার্টিকেলটার পজিশন ফিক্সড এবং ইউনিক, মানে একটা বিন্দুতেই আছে, কাজে একটা ভেক্টর আর দিয়ে তার পজিশন বলে দেওয়া যায়, যেটাকে আমরা পজিশন ভেক্টর বলি। সবাই ভেক্টর নিয়ে নিশ্চয়ই সরগরম, মোটামুটি স্কুলের ছাত্ররাও নিশ্চয়ই ভেক্টর জানে, কাজে আমি সে ধরে নিচ্ছে যে আর ভেক্টর হচ্ছে পজিশন ভেক্টর। এবং সেটা কি করে মাপা হয় না, প্রথমেই কোনো একটা অবজারভার তার অরিজিন ঠিক করে নেয়, শুধু অরিজিন নয়, তার সঙ্গে তার এক্স ওয়াই জেড অ্যাক্সিস এগুলো ঠিক করে নেয়, এবং তারপরে কোনো একটা বিন্দু যদি সেই অরিজিন থেকে সেই বিন্দু অব্দি একটা ভেক্টর আঁকা হয়, সেটা হচ্ছে পজিশন ভেক্টর। সেটা হচ্ছে এই পার্টিকুলার বিন্দুটা একটা বিশেষ সময় কোথায় আছে সেটা বোঝাচ্ছে। আর এটা সময়ের সাথে কিভাবে পাল্টাবে এটাই হচ্ছে পার্টিকেলটা ট্র্যাজেক্টরি, যে কণিকাটা যদি নড়ে চড়ে তাহলে কিভাবে নড়ছে সেটা এই আর ভেক্টর এজ এ ফাংশন অফ টি জানা থাকলে আমরা বুঝতে পারবো। এই ছবি থেকেও নিশ্চয়ই এটা বোঝাই যাচ্ছে যে অরিজিন যদি আমি পাল্টে দিই, এখানকার বদলে যদি এখানে নিই, অন্য একজন অবজারভার সে হয়তো এখানে আছে, তাহলে এই দুজন যে আলাদা পজিশন ভেক্টর মাপবে একই পয়েন্টের, সেটা তো অবভিয়াস, কারণ এ তো মাপবে হচ্ছে তার অরিজিন থেকে এই বিন্দু অব্দি যে ভেক্টরটা। তাই দুজন আলাদা অবজারভার আলাদা পজিশন ভেক্টর মাপতেই পারে, এবং তার ফলে তাদের ভেলোসিটি অ্যাক্সেলারেশন গুলো আলাদা হতেই পারে, যেটা আমরা আগের দিন বললাম। সেই জন্য সব অবজারভারের জন্য কিন্তু এফ ইকুয়াল টু এম এ খাটতে পারে না, শুধুমাত্র একটা বিশেষ ধরনের অবজারভারের জন্যই খাটে, যাদের আমরা বলি ইনার্শিয়াল অবজারভার। এটাই গেল দিনের মূল বক্তব্য ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করে, এগুলো সবই কিন্তু বিন্দু কণিকার জন্য আসলে। আর সেখানে সমস্যাটা হলো যে আমরা যে এক্সাম্পল দিয়েছি একটা বইটা আদৌ বিন্দু কণিকা নয়, সেটা তো এক্সটেন্ডেড বডি, তাই না? বডি মেড অফ মেনি পার্টিকলস। তাহলে ইনফ্যাক্ট আমরা অধিকাংশ ক্ষেত্রে যখন নিউটনের সূত্রগুলো ব্যবহার করি, তখন কিন্তু সত্যি কথা বলতে কি বিন্দু কণিকার জন্য বা পয়েন্ট পার্টিকেলের জন্য ব্যবহার করি না, ব্যবহার করি হচ্ছে বড় জিনিসের জন্য, কারণ আমাদের ধারে কাছে যারা আছে তারা তাই। এখন হ্যাঁ, একদম প্রথম দিকে যখন এগুলোর কথা হয়েছে, যেমন ধরো সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, তার গতি বোঝার চেষ্টা করা হচ্ছে, সেখানে তুমি বলতে পারো যে সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্বটা এতই বেশি যে সেক্ষেত্রে সূর্যের যে ব্যাস একটা আছে বা পৃথিবীর একটা ব্যাস আছে, এগুলো এতই ছোট সেই দূরত্বের তুলনায় যে সেগুলোকে আমরা হয়তো নগণ্য বলে ইগনোর করে দিচ্ছি। সেই জন্য সেক্ষেত্রে সূর্য আর পৃথিবীকে পয়েন্ট পার্টিকেল হিসেবে ধরলে খুব সমস্যা হয় না। যদিও এই বিশেষ জিনিসটা কিন্তু নিউটনকে প্রচন্ড ভাবিয়েছিল,
এবং নিউটন যে তার প্রিন্সিপিয়াতে এই ইকুয়েশন গুলো লেখার বহু আগেই ইকুয়েশন গুলো বের করে ফেলেছিলেন, কিন্তু শেষমেশ প্রকাশ করতে অনেকদিন লাগিয়েছিলেন। তার মূল কারণ কিন্তু এই যে যখন একটা সিস্টেম অফ পার্টিকেলস আছে, পয়েন্ট পার্টিকেল নয়, তখন সেটা কিভাবে বিহেভ করবে বা নিউটনের সূত্রগুলো থেকে আমরা সেটা কি করে বুঝতে পারবো। আর নিউটনের ক্ষেত্রে একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে দুটো বিন্দু কণিকার মধ্যে মাধ্যাকর্ষণের ফর্মুলা উনি বের করেছিলেন, কিন্তু সেটা এই বড় কণিকার জন্য কি করে ব্যবহার, বড় জিনিসের জন্য কি করে ব্যবহার করা যাবে, সেটা বের করতে তার অনেক বেগ পেতে হয়েছে। আজকাল আমরা সেটাকে খুব সহজে বের করে ফেলতে পারি বলে হয়তো জিনিসটা অতটা শক্ত বলে মনে হয় না, কিন্তু এটা আসলে বেশ একটু গন্ডগোলের জিনিস। তা আজকে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই সিস্টেম অফ পার্টিকেলস, যে একটা কণিকা নয়, অনেকগুলো কণিকা দিয়ে তৈরি যে সিস্টেম বা কণিকা তন্ত্র, সিস্টেম অফ পার্টিকেলস এই হয়তো সহজ কথা হিসেবে, সেগুলোর জন্য নিউটনের সূত্রগুলো কিভাবে পাল্টায় বা কি আকার নেয় সেটা দেখার চেষ্টা করব। মানে এই যে ইকুয়েশন গুলো আমরা লিখলাম, এগুলো সবটাই কিন্তু একটা করে পয়েন্ট পার্টিকেলের জন্য। যেমন ধরো নিউটনের ফার্স্ট ল, বল না থাকলে, বাইরে থেকে বল না থাকলে ত্বরণ থাকবে না। এখানে কিন্তু বাইরে থেকে কথাটা খুব একটা মানে হয় না, পয়েন্ট পার্টিকেলের সবই বাইরে, পয়েন্ট পার্টিকেল তো ভেতর বলে কিছু নেই, কারণ তার তো কোনো আকার বা আকৃতি নেই, সেটা একটা বিন্দু। কাজেই পয়েন্ট পার্টিকেলের জন্য বাইরে থেকে প্রযুক্ত বল বলার কোনো মানে হয় না, প্রযুক্ত বল মানেই বাইরে থেকে প্রযুক্ত বল। কিন্তু ধরো আমি যদি পয়েন্ট পার্টিকেলের বাইরে এটা ব্যবহার করতে যেতাম, ধরো একটা বোমা রাখা আছে, কিছুক্ষণ পর ফিরে গেল, বাইরে থেকে তো কোনো বল দেওয়া হয়নি, কিন্তু ফেটে গিয়ে তো তার বিভিন্ন অংশগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে গেল। তাই তার জন্য কিন্তু বল না হলে ত্বরণ হবে না, এটা ঠিক হলো না। এই ধরনের জিনিসপত্র, এগুলোকে একটু ভাবতে হবে যে সিস্টেম অফ পার্টিকেলস থাকলে আমরা কিভাবে ব্যবহার করি। বা ধরো এই বইয়ের ক্ষেত্রে বা অধিকাংশ যে অঙ্কগুলো তোমরা করো, সেগুলো সব ক্ষেত্রেই আমরা ওই নিউটনের সূত্রই লাগিয়ে দিই বটে, প্রায় অনেক ক্ষেত্রেই, অ্যাটলিস্ট স্কুল লেভেলে তো বটেই, কিন্তু সেটা কি কেন লাগানো যায় সেটাও বোঝার জন্য এই সিস্টেম অফ পার্টিকেলস ভালো করে বুঝতে হবে। কেউ কি হাত তুলেছে? মানে হাত তুললে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতেই পারো অবশ্যই। হ্যাঁ, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। ওরা হয়তো হাত তোলার ব্যাপারটা নাও জানতে পারে, মানে হ্যাঁ, মনে হয় ভুল করেও হতে পারে। সেটা ভুল করে হতে পারে। হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি কোন। ঠিক আছে, হুম। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। হুম। তাই তো ভুল আচ্ছা করে লিখেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার সিস্টেম অফ পার্টিকেলস বলতে একাধিক পার্টিকেল, একটা নয় অনেকগুলো। কতগুলো সেটা আমরা এখন আগে থেকে বলছি না। ধরা যাক এন খানা পার্টিকেল আছে, এনটা 2 হতে পারে, 3 হতে পারে, একের বেশি, অন্তত 100, 1000, কোটি, যা খুশি হতে পারে। এবার এই পার্টিকেল গুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হয়তো বিন্দু কণিকা, কিন্তু সেগুলো মিলিয়ে গোটা সিস্টেমটা তৈরি হচ্ছে। এবার আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই পার্টিকেল গুলোর অবস্থান বুঝতে গেলে প্রথমে আমাকে একটা অরিজিন ঠিক করতে হবে। আর অরিজিন পাওয়ার পরে আমি বরং এই অরিজিন থেকে, ধরা যাক এই বিন্দু কণিকাগুলো অব্দি একটা ভেক্টর রাখলাম, সেটা হচ্ছে এই পার্টিকুলার বিন্দু কণিকাটার বা পার্টিকেলটার পজিশন ভেক্টর। আবার এখান থেকে এটা অব্দি আঁকলাম, এটা পজিশন ভেক্টর। এরকম করে অরিজিন থেকে প্রত্যেকটা কণিকার, আমি সবকটা আঁকছি না, কিন্তু প্রত্যেকটা কণিকার পজিশন ভেক্টর অব্দি আমরা, প্রত্যেকটা বিন্দুর অবস্থান অব্দি পজিশন ভেক্টর এঁকে ফেলতে পারি। এবং এগুলো সবকটা মিলিয়েই হচ্ছে আমার মোট সিস্টেমটার ডেসক্রিপশন। R1, R2, R3 সব আমায় জানতে হবে, তাহলে আমি জানবো যে সিস্টেমটা কিরকম অবস্থায় আছে। তো এইটাকে আমি বলছি তম কণিকা, RI। তাহলে আমার জানতে যেটা হবে সেটা হচ্ছে RI, আইটা 1 থেকে শুরু করে N অব্দি, R1, R2, R3, Rn সবকটা জানলে তবেই আমি জানবো যে এই সিস্টেমটা ঠিক কোথায় আছে। একটা বিশেষ মুহূর্তে R1, R2, R3, Rn জানতে হবে, তারপরের মুহূর্তে কি হবে সেগুলো জানতে হবে, তাহলে আমি সিস্টেমটা কিভাবে চলছে সেটা বের করতে পারবো। কোনো একটা অরিজিন চুজ করে নেবো, সেই অরিজিনের সাপেক্ষে, আচ্ছা রংটা হয়তো পাল্টালে সুবিধা হয়।
পজিশন এই হচ্ছে আমার ফ্রেম অফ রেফারেন্স বা কোঅর্ডিনেট সিস্টেম। একজন বিশেষ অবজারভারকে আমরা ব্যবহার করছি এবং তার সাপেক্ষে প্রত্যেকটা বিন্দু কণিকার অবস্থান বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে শুরুর ব্যাপার। প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা করে বিন্দু কণিকা, সেহেতু এদের যে ভর, ধরো আইতম কণিকার ভর যদি আমি এমআই বলি, আর তার ত্বরণ সেটা তো এই আড়াই ভেক্টরের পরিবর্তনের হারটা হচ্ছে বেগ, আর তারও পরিবর্তনের হার মানে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। So this is the mass times acceleration of the ith particle. সেটা কি হবে? সেটা অবশ্যই হবে ith particle উপর কতটা বল কাজ করছে সেটা। মানে গোটা সিস্টেমটা যদিও অনেকগুলো বিন্দু কণিকা দিয়ে তৈরি, প্রত্যেকটা তো নিজে একটা করে বিন্দু কণিকা, কাজে তাদের জন্য নিউটনের সূত্রগুলো মানে সেকেন্ড লটা খাটবে। অবশ্যই আমি ধরেই নিচ্ছি যে এখানে আমি ইনার্শিয়াল অবজার্ভার একজন চুজ করে শুরু করেছি। এইবার এই যে বলটা আইতম কণিকার বল উপর যে বল, সেটাকে আমি দুটো ভাগে ভেঙে নিতে পারি। একটা হচ্ছে এই যে সিস্টেমটা আছে তার ভেতরের কোনো কণিকা অন্য কোনো কণিকা, ধরো যে তম কণিকা, সেটা এটার উপর একটা বল দিতে পারে। আইতম কণিকার উপর যে তম কণিকা, jth particle on the ith particle is exerting a force given by Fij। ঠিক আছে? এবং এটাকে আমাকে যোগ করতে হবে, কারণ এটা তো শুধু আইতম কণিকা মানে কোনো বিশেষ যে তম কণিকা নয়, সবকটা কণিকাই দিতে পারে, তা যেটাকে 1 থেকে n অব্দি সবার উপর যোগ করতে হবে। আর যেহেতু কণিকা নিজের উপর বল দেয় না, তাহলে এই সামের মধ্যে যেটা আই এর থেকে আলাদা, মানে F12, F13, F14 ইত্যাদি যোগ করলে আমি পাবো 1 নম্বর কণিকার উপরে বাকি সবকটা কণিকা কতটা বল দিচ্ছে। এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, মানে ভেতর থেকে কতটা বল আসছে সিস্টেমের ভেতর থেকে। তার সঙ্গে থাকতেই পারে ith কণিকার উপর সিস্টেমের বাইরে থেকে যে বলটা আসছে, সেটাকে আমরা বলছি Fi এক্সটার্নাল। এই অব্দি ব্যাপারটা পরিষ্কার তো, যে আমি যে জিনিসটা এইটাকে আমি আমার সিস্টেম বলছি, তার ভিতরে যে কণিকাগুলো আছে সেগুলো তার মধ্যে যে কোনো একটা কণিকার উপর আইতম কণিকার উপর যে বলগুলো দিচ্ছে সেগুলো আমি যোগ করে এটা মোট আভ্যন্তরীণ বল, নেট ইন্টারনাল ফোর্স এখান থেকে পাওয়া গেছে। দিস ইজ দ্য ইন্টারনাল ফোর্স বা আভ্যন্তরীণ বল। আর এর সঙ্গে আরো কি থাকবে, এই সিস্টেমের বাইরে যারা আছে, সেটা একটা বাইরে কোনো একটা কণিকা হতে পারে, আরো অন্য 10টা কণিকা হতে পারে, 1000খানা অন্য জিনিস হতে পারে, তারা যে বলটা দিচ্ছে সেটাকে আমি বলছি Fi এক্সটার্নাল। এটা গেল আমার আইতম কণিকার জন্য ইকুয়েশন অফ মোশন, নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাইড টু দ্য ith পার্টিকেল। এই অবধি কোনো সমস্যা নেই, কিন্তু একটাই ব্যাপার, এটা তো গেল 1 নম্বরের জন্য একটা সমীকরণ, 2 নম্বরের জন্য একটা সমীকরণ, 3 নম্বরের জন্য একটা সমীকরণ, আলাদা আলাদা করে। এই গোটা সিস্টেমের জন্য যদি এটা সমীকরণ তৈরি করতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, বা একটা জিনিস সেটা আমরা করতে পারি, আরো জিনিস করতে পারি সেটা পরে আসছে, কিন্তু একটা জিনিস আমরা যেটা করতেই পারি সেটা হচ্ছে এই সবকটা সমীকরণ আমি যোগ করে ফেলি। তাহলে আমি কি পাবো, i ইকুয়াল টু 1 to n এর উপর যোগ করতে হবে, মানে আইটা 1 হবে 2 হবে। এই নোটেশনটা আশা করি সবাই চেনো, সিগমা নোটেশন, সামেশন। এটা ছিল না এমন কেউ কি আছো? আশা করি সবাই জানে। এটা হ্যাঁ স্যার, অবশ্য এটা তো স্কুল। না, স্কুলেও ব্যবহার করা হয় তো, হ্যাঁ আমি অলরেডি সেটা ব্যবহার করেইছি এখানে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় যতটা মনে পড়ছে স্কুলে ব্যবহার করা হয়। তাহলে এইটা দাঁড়ালো, ডান দিকটা হচ্ছে, বাঁ দিকটা হচ্ছে এটা, ডান দিকটা দাঁড়াচ্ছে j ইকুয়াল টু 1 to n এর উপর সাম j নট ইকুয়াল টু i Fij plus sum over I over all the particles Fi external। এটা কিছুই না, আমার 40খানা পার্টিকেল যদি থাকে, এরকম 40খানা সমীকরণ পেতাম। M1 D2 R1 D2 হচ্ছে F12 plus F13 ইত্যাদি ইত্যাদি প্লাস F1 এক্সটার্নাল, এরকম একের জন্য 2 এর জন্য, এগুলো সব করে ধরে যোগ করে দিয়েছে। এই হচ্ছে মোদ্দা কথা। এইবার এর যে বাদিকটা সেটা নিয়ে আমরা পরে আরো বিস্তারে কথা বলবো। এখন ডান দিকটার আগে দেখা যাক। ডান দিকে এই যে দুটো টার্ম আছে, তার মধ্যে এইটা
এটা কি? এটা তো হচ্ছে i তম কণিকার উপর বাইরে থেকে যে বলটা আসছে সেটা i = 1 2 3 করে সবার উপর যোগ করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাইরে থেকে মোট যে বলটা আসছে। এটাকে আমি শুধু এফ এক্সটার্নাল লিখছি, কিন্তু এটা হচ্ছে নেট এক্সটার্নাল ফোর্স। মানে সিস্টেমটার বাইরে থেকে যে বলটা সিস্টেমের উপর পার্টিকেল গুলোর উপর পড়ছে, মোট যে বলটা পড়ছে সেটা। তার সঙ্গে থেকে পরে কি পড়ে থাকছে? এইটা, যেটা হচ্ছে নেট ইন্টারনাল ফোর্স। এখন একটা জিনিস ভেবে দেখো যে এখানে যোগ করা হচ্ছে অনেকগুলো বল। কতগুলো বল কেউ বলতে পারবে? এখানে ঠিক এই যে এফ আই যেগুলো, আই যদি 1 থেকে এন যায় আর জে যদি 1 থেকে এন যায় আর জে নট ইকুয়াল টু আই হয়, তাহলে এখানে ঠিক কতগুলো টার্ম আছে? n into n minus 1 by 2. n into n minus 1, আচ্ছা বাই 2 বলছো কেন? by 2 না, মানে n into n minus n 1 into is n minus 1, কারণ মানে তুমি বাই 2 বলছিলে যদি 1 2 আর 2 1 কে আমরা আলাদা করে না ধরতাম, এখানে 1 2 যেমন আছে 2 1 ও আছে। হ্যাঁ, আইটা n খানা মান নিতে পারে আর যেটা আই ছাড়া সব কটা মান নিতে পারে, মানে n minus 1 খানা মান নিতে পারে প্রত্যেকটা আই এর জন্য, যেটা n minus 1 খানা মান নিতে পারে। কাজে মোট n into n minus 1 টার্মস। খেয়াল করো, তার মানে যদি আমার সিস্টেমে 100টা পার্টিকেল থাকে তাহলে কিন্তু এখানে 9900টা, যদি 1000 খানা পার্টিকেল থাকে তাহলে 999,000টা। যেটা খুব বাইরে থেকে বলটা না হয় মোটামুটি সহজ জিনিস বোঝা যাচ্ছে, কিন্তু এই ভেতরের বলটা কিন্তু খুব খটোমটো হতে পারত, হয় না। যেটা কারণটা হচ্ছে খুব সহজ, কারণটা হচ্ছে এই যে সামটা এখানে এক্ষুনি যেটা বললাম F12 যেমন আছে, মানে F21 ও তেমন আছে নিশ্চয়ই, F13 আছে, তার সঙ্গে সঙ্গে এই সামের মধ্যে আই আর জে আলাদা, কিন্তু আই আর জে আলাদা হওয়া ছাড়া বাকি সব মান মানতে পারে। মানে F13 থাকলে F31 ও আছে, F23 আছে, এরকম F32 ও আছে। মানে ইন জেনারেল এর মধ্যে এফ আই যে একটা বিশেষ টার্ম যদি থাকে তাহলে কিন্তু এফ জে আই ও আছে, এবং যে কোনো টার্ম যদি থাকে তার সঙ্গে ওই আই আর যে উল্টে দিয়ে যেটা হবে সেটা কিন্তু এই সামের মধ্যে আছে, এগুলো সব যোগ করা হচ্ছে। এবার যেটা দরকারি সেটা হচ্ছে এফ আই জে আর এফ জে আই এটা কারা? এফ আই জে হচ্ছে আইএথ কণিকার উপর জেথ কণিকা যে বলটা দেয়, আর এফ জে আই হচ্ছে জেথ কণিকার উপর আইএথ কণিকা যে বলটা দেয়। তার মানে কি এই দুটোর মধ্যে সম্পর্ক কি? Force on the ith particle due to the jth particle, which is this. It is a force on the jth particle due to the ith particle. এদের মধ্যে সম্পর্কটা কি? ইকুয়াল ইন ম্যাগনিটিউড হবে, কিন্তু যেহেতু অপোজিট ইন ডিরেকশন হবে, ওই দুটো ইচ আদারকে মানে নালিফাই করে দেবে। হ্যাঁ, সেটা তো পরের কথা, কিন্তু প্রথম সম্পর্কটা যেটা তুমি বললে না, কিন্তু সেটা অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো। এরা হচ্ছে অ্যাকশন রিয়াকশন পেয়ার। নিউটন থার্ড লতে অ্যাকশন রিয়াকশন মানেই তাই, যে একটা পার্টিকেল উপর আরেকটা যদি বল দেয় তাহলে দ্বিতীয়টার উপর প্রথমটা বল দেবে। এই দুটো হচ্ছে অ্যাকশন এন্ড রিয়াকশন। আবার আগের দিনই বলেছি কোনটা অ্যাকশন কোনটা রিয়াকশনটা বলার কোনো মানে হয় না, কিন্তু অ্যাজ এ পেয়ার দেয়ার আর অ্যাকশন রিয়াকশন পেয়ার। কাজে এই দুটোকে যোগ করে আমি কিন্তু সবসময় শূন্য পাবো, কারণ তারা সবসময় সমান এবং বিপরীতমুখী। যোগ করলে 0 আসবেই। তাহলে এই যে বিশাল যে সামটা, যার মধ্যে অনেকগুলো টার্ম আছে, n into n minus 1 খানা টার্ম আছে, এরা কিন্তু এরকম n into n minus 1 by 2 খানা পেয়ারে ভেঙে যাবে, এবং পেয়ারগুলো সবকটাই F1 প্লাস F21 F13 প্লাস F31 এরকম হবে। কাজে সবকটা পেয়ার কিন্তু আলাদা করে শূন্য, সেই জন্য এই টার্মটা যোগ করলে শূন্য হয়ে যাবে। এখানে কিন্তু শুধু আমরা নিউটন সেকেন্ড ল ব্যবহার করে প্রথমে শুরু করেছিলাম, কিন্তু এবার কিন্তু আমাদের নিউটন থার্ড লটা ব্যবহার করতে হবে। ফার্স্ট ল তো প্রথমেই ব্যবহার করে নিয়েছি, কিন্তু কারণ ফার্স্ট ল না খাটলে আমি ইনার্শিয়াল অবজার্ভার ইনার্শিয়াল হতো না, কাজে আমি সেকেন্ড ল ব্যবহারই করতে পারতাম। কাজে এই যে কাজটা আমরা করলাম, এখানে ফার্স্ট ল তো প্রথমেই শুরুতেই ধরে নিয়েছি ইনার্শিয়াল অবজার্ভার যখন বলেছি, সেকেন্ড ল লিখেছিলাম সবকটা পার্টিকেলের জন্য। যোগ করে যখন আমি ফাইনালি এই যে ডাবল সামটা এটাকে 0 করছি, তখন কিন্তু
আমার যেটা ধরে নিতে হচ্ছে থার্ড লটাও খাচ্ছে। নিউটনের 3টে ল ব্যবহার করে আমি মোট যেটা পেলাম এখানে ইকুয়েশনে সেটা দাঁড়ালো এরকম, sum over all I from 1 to n mi d2 ri dt2 হচ্ছে f external। এটাকে আমরা বলতে পারি নিউটন সেকেন্ড ল, এটাকে বলাই হয় যেহেতু এটা মাস ইনটু অ্যাক্সেলারেশন আছে এবং আরেক দিয়ে ফোর্স আছে, এটাকে বলাই হয় নিউটন সেকেন্ড ল ফর সিস্টেম অফ পার্টিকলস। কিন্তু একটা জিনিস খেয়াল করে এর প্রমাণে কিন্তু নিউটন সেকেন্ড ল একা ব্যবহার হয়নি, সেকেন্ড এবং থার্ড দুটোই ব্যবহার হয়েছে। আর ওই ফার্স্ট ল তো ব্যবহার হয়েছেই, যদিও সেটা মেনশন করা হয়নি হয়তো। ইনার্শিয়াল অবজার্ভার বলেছি মানে ফার্স্ট ল ব্যবহার করা হয়ে গেছে। এই হলো আমার সমীকরণ। এবার এই সমীকরণটা মানে কি সেটা বোঝার জন্য বাদিকটাকে আমাকে একটু ভালো করে দেখতে হবে। এবং বাদিকটাকে বিভিন্ন ভাবে দেখা যায় এবং কিভাবে দেখবো তার উপর এখান থেকে আলাদা আলাদা অনেক রকম খবর বেরিয়ে আসে। তাহলে এটাকে আগে সমীকরণটা আগে লিখে নি। এই অবধি কারোর কোনো প্রশ্ন আছে কি, এটা কি করে হলো ইত্যাদি? ওই আই যে পেয়ার কাউন্টিং বা কিছু ওই সমস্ত সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কেউ কি কিছু জিজ্ঞেস করছেন না? না স্যার, তাহলে ডাউট নেই মনে হয়, কারণ ওরা তো মেসেজে লেখে। স্যার আরেকবার সমীকরণটা বলুন। কোনটা? ও যে সমীকরণটা এই যে সামেশন এন এ আই সমান 1, ওই যে ডিএম ওইটাই এটা? ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ ওইটাই। এটা আর কিছু না, এটা হচ্ছে m1। আচ্ছা তোমরা ক্যালকুলাস কিছুটা করেছো নিশ্চয়ই, এটা তো জানো এটা মানেটা কি? d2 এর মানে জানো কি? m1 mi d2 ri dt2 এই কথাটা মানে জানো তো? মানে স্যার ওটা ডেরিভেটিভের ফর্ম, কিন্তু স্যার এই যে প্রথমে এই যে সিগমাটা। f1 2 তারপরে 2 1 এই যে যোগ করেছেন, যোগ করে যে তারপরে সমীকরণটা এইটাই ঠিকঠাক বোঝা যায়নি। আচ্ছা এই এটা বোঝা গিয়েছিল না স্যার ওই কাটাটাও ঠিকঠাক বোঝা যায়নি। না? কাটাটা না, এমনি এটা কাটাটা বাদ দাও, এটা কি হ্যাঁ বোঝা ওইটা গিয়েছিল? না, ওটাও ঠিকঠাক হয়নি স্যার। এটা বোঝা গিয়েছিল? হ্যাঁ ওটা ঠিকঠাক আছে তবু। ঠিক আছে তো? এবার আমি কি করেছি, এটা এটা তো তোমার আই, এটা কোন আই এর জন্য সত্যি? এটা সব আই এর জন্য সত্যি। আই ইকুয়াল টু 1 এর জন্য হবে, সেখানে আই এর জায়গায় 1 বসাতে হবে, 2 এর জন্য হবে সেখানে আই এর 2 বসাতে হবে ইত্যাদি, তাই তো? মানে আমার ইকুয়েশনটা ছিল, ধরো আমার যদি দুটো পার্টিকেল থাকতো তাহলে হতো d2 r1 dt2, সেখানে ইন্টারনাল ফোর্স হতো শুধু f12, কারণ 1 এর উপর একটা 2 ফোর্স দিতে পারে আর কেউ নেই। ধরো আমি দুটো বলে 3টে পার্টিকেল দিয়ে করি, f12 আছে f13 আছে, তাই তো? এইটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, সিস্টেমের মধ্যে 3টে পার্টিকেল আছে। আচ্ছা এটাকে আমি একটু ভালো করে পরের পাতায় না হয় লেখা যাবে। আমার সিস্টেম আছে, ধরো আমার n ইকুয়াল টু 3, 3টে পার্টিকেল আর নেই, তাহলে m1 d2 r1 dt2 প্রথম কণিকার ভর ইন্টু প্রথম কণিকার ত্বরণ, এটা কি হবে? প্রথম কণিকার উপর নেট ফোর্স, সেটা কত? f1 ইন্টারনাল। ইন্টারনাল কোথা থেকে আসছে? না বাকি কণিকাগুলো থেকে, তো f12 প্লাস f13 হবে, তাই তো? এর সঙ্গে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এই সিস্টেমের বাইরে যে 3টে পার্টিকেল আমি বলছি, এই 3টে বাইরে যারা যারা আছে তাদের থেকে যদি কোনো পার্টিকেল, কোনো বল আসে ফার্স্ট পার্টিকেলের উপর, তাহলে কি হবে? f1 এক্সটার্নাল। এটা গেল 1 নম্বর পার্টিকেলের ইকুয়েশন। 2 নম্বর এটা কি? m2 d2 r2 dt2, বাদিকটা তো একই রকম হবে, শুধু আইটা পাল্টে যাবে। ডান দিকটা এটা হবে f21, কারণ 2 নম্বর কণিকার উপর 1 নম্বর যে বলটা দিচ্ছে, আর f23, বুঝা গেল? আর বাইরে থেকে যে বলটা আসছে, এটা ঠিক আছে তো? আর এবার পড়ে দিল 3 নম্বর পার্টিকেল, তার জন্য ইকুয়েশনটা কি হবে? m3 d2 r3 dt2 হচ্ছে f, এটা কি হবে তুমি বলো আমাকে? এবার এখানে কি হবে? 3 1 আর তারপরে হয়
3 তো নেই, 3 মানে কি 3 নম্বর কণিকা 3 নম্বর কণিকার উপর কত বল দিচ্ছে সেটা দেয় না। 3 নম্বর কণিকার উপর কারা বল দেবে, 1 নম্বর আর 2 নম্বর। 3-2 প্লাস F3 এক্সটার্নাল। 3টে যদি কণিকা থাকে, আমরা যে ইকুয়েশনে লিখলাম, যে 3টে ইকুয়েশন আমরা ইকুয়েশন একবারই লিখেছিলাম mi d2ri dt2 হচ্ছে সাম ওভার j equal to 1 to n, কিন্তু j is not equal to I, Fij plus Fi external, এটাই তো লিখেছিলাম। দেখো I এর জায়গায় 1 বসালে আমি এখানে যেটা কি হবে, যেটা 1 থেকে 1 থেকে 3 অবধি যাবে, কিন্তু 1 হবে না, j is not equal to I বলেছি, সেই জন্য যেটা 2 হবে 3 হবে। I যখন 2, আইটা 2, যেটা 1 হতে পারে 3 হতে পারে। I যখন 3, তো যেটা 1 আর 2 হবে। এইবার এই যে 3টে সমীকরণ আমরা পেলাম আমাদের 3টে পার্টিকেলের জন্য, গোটা সিস্টেমের ইকুয়েশন বের করতে গেলে আমরা 3টেকে যোগ করে দিতে হবে। এই জন্য আমি এখানে যেমন 3টেকে যোগ করছিলাম, আর যদি I n খানা পার্টিকেল থাকে, আমি এদিকে I equal to 1 to n যোগ করবো। আচ্ছা, এটাও তাই করবো, I equal to 1 to n, এই গোটা জিনিসটাকে। তার মানে এখানে একটা ডাবল সাম হবে, I আর যে দুটোর উপরই যোগফল হবে, আর এটা শুধুমাত্র I এর উপর যোগফল হবে। এখানে দেখো কি হচ্ছে, F1 plus F2 plus F3 এক্সটার্নাল, তাই তো? 3টে যদি যোগ করে দিই 3টে সমীকরণ ধরে, তাহলে আমি কি পাবো? আমি পাবো M1 d2 R1 dt2 plus M2 d2 R2 dt2 plus M3 d2 R3 dt হলো। এবার এক্সটার্নাল গুলো আগে লিখে ফেলি, F1 এক্সটার্নাল প্লাস F2 এক্সটার্নাল প্লাস F3 এক্সটার্নাল, তাই তো? এটা হচ্ছে আমি যে সামটা লিখেছিলাম তার মধ্যে এই সামটা, এইটাকে I এর উপর যোগ করা হয়েছে। Fi এক্সটার্নাল I 1 থেকে n অবধি গেছে, এখানে 1 থেকে 3 অবধি গেছে, বাকি পড়ে রইল এইটা, সেটা হচ্ছে এটা 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 এটা, এগুলো সব করা যোগফল, তাই তো? মানে এখানে আমি আগেই বলেছিলাম, এখানে n into n minus 1 খানা টার্ম থাকবে। কেন থাকবে? I n খানা মান নিতে পারে 1 থেকে শুরু করে n অবধি, এবং I এর প্রত্যেকটা মানের জন্য যে একটা কম নিতে পারে, কারণ I সে নেবে না, কাজেই n minus 1, তাহলে n খানা I প্রত্যেকটার জন্য n minus 1 খানা যে, সেই জন্য এতগুলো। তার মানে n equal to 3 হলে 3 into 2 মানে 6টা, দেখো 6টাই গেছে, তাই তো? এই অবধি ঠিক আছে? স্যার একটা জিনিস বুঝতে পারলাম না, একবার বলে দিন। হ্যাঁ বলো। স্যার এখানে F1 এক্সটার্নালটা কেন করছেন? মানে 3টে সমীকরণ দেখুন, F1 এক্সটার্নাল, F2 এক্সটার্নাল, F3 এক্সটার্নাল, ওইটা কেন করছেন? কারণটা আরেকবার বলে দিন তো। কারণ হচ্ছে আমার তো, আমি বলেছি এই 3টে পার্টিকেল হচ্ছে আমার সিস্টেম, হ্যাঁ, কিন্তু এই যে পার্টিকেল উপর বল, সে তো এই দুটো ছাড়াও বাইরে থেকে কেউ দিতে পারে তো। ধরো আমি একটা পৃথিবীর উপর 3টে বল নিয়ে খেলা করছি, তা বল 3টে আমার সিস্টেম, কিন্তু সেই বল, সেই 3টে পার্টিকেল ছাড়াও, 3টে বল ছাড়াও, এখানে বল বলাটা একটু সমস্যা, মানে বাংলা বল না, এগুলো হচ্ছে ইংরেজি বল। 3টে মার্বেল নিয়ে খেলা করছি, সেই 3টে মার্বেল আমার সিস্টেম, কিন্তু এই 3টে মার্বেল ছাড়াও তো পৃথিবী আছে, পৃথিবী তো ওই 3টেকেই বল দিচ্ছে, তাই না? যে আমি যদি শুধুমাত্র সিস্টেমের পার্টিকেল গুলোর সিস্টেমের উপর কি বল এটা ধরি, তাহলে তো বাইরে থেকে যে বাইরের যে বিশাল জগৎ সেটা ধরা হচ্ছে না। যে এইগুলো যদি আমি বাইরের ফোর্স গুলো ধরি, তাহলে আমি কি পাবো? এটা হচ্ছে মোট বলটা যেটা, সেটা হচ্ছে F এক্সটার্নাল। প্রত্যেকটা পার্টিকেলের উপর যে বল, বাইরে থেকে যে বলটা আসছে, মানে আমি যেটাকে সিস্টেম বলেছি তার বাইরে থেকে যে বলটা আসছে, সেটা বলছি F এক্সটার্নাল। এই অবধি বোঝা গেল? হ্যাঁ স্যার। আর এইবার এই যে, হ্যাঁ বলো। বলি স্যার, এদের যখন আপনি করছেন, মানে M1 D2 R1 DT2 আবার M2 D2 R2 DT2, এদের সামটা করার পর আপনি F1 এক্সটার্নাল প্লাস F2 এক্সটার্নাল প্লাস F3 এক্সটার্নাল করলেন, কিন্তু তাহলে বাকি যে ওই যে F1 2 F1 3 ওই ছখানা, এটা কোথা থেকে, এটা নেই কেন সেটাই তো ইম্পর্টেন্ট, সেটাই আমরা প্রমাণ করার চেষ্টা করছি। দেখো এখানে খেয়াল করো, F1 2 আছে, যোগ করলে এই ছটাই যোগ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। F1 2 আছে, F21 ও আছে, এই যোগফলে সামনে যদি Fij থাকে,
সেটা কি ith কণিকার উপর jth কণিকা, সেটা যে বলটা সেটা কিন্তু I এর ইকুয়েশনে আছে, f12 টা আছে পার্টিকেল 1 এর ইকুয়েশনে, তো পার্টিকেল 2 এর ইকুয়েশনে f21 আছে তো। পার্টিকেল 1 এর ইকুয়েশনে পার্টিকেল 1 এর উপর যে বলগুলো কাজ করছে সেখানে f12 f13 আছে, কেন এটা বোঝা গেল তো? সেরকম পার্টিকেল 2 এর উপর যে বলগুলো কাজ করছে তাহলে f21 f23 থাকবে। এবার তার মানে fij যদি থাকে, যেমন f12 যদি থাকে তাহলে f21 থাকবে। এই সবকটা যোগ করলে ইন্ডিভিজুয়ালি নেই, কিন্তু সবকটা যোগ করলে কিন্তু আছে, আর এই দুটো তো ইকুয়াল এন্ড অপোজিট। আর f12 আর f21 যে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, এটা যে ফার্স্ট পার্টিকেলের উপর সেকেন্ড পার্টিকেল যে ফোর্স দেয়, আর এটা সেকেন্ড পার্টিকেলের উপর ফার্স্ট পার্টিকেল যে ফোর্স দেয়, এগুলো যেহেতু অ্যাকশন এন্ড রিঅ্যাকশন, নিউটনস থার্ড ল টেলস আস দ্যাট দে আর ইকুয়াল এন্ড অপোজিট এন্ড সো দে অ্যাড আপ টু 0। ঠিক আছে, আর f13 এখানে আছে, f31 কি আছে? থাকবেই, কারণ f13 মানে কি 1 নম্বর উপর 3 নম্বর যে বলটা দিচ্ছে, তার মানে 3 নম্বরের উপর 1 নম্বর যে বলটা দিচ্ছে সেটা তো 3 নম্বর ইকুয়েশন থাকবে, 1 নম্বর ইকুয়েশন থাকবে না। যখন যোগ করছি তখন এর সাথে এটা যোগ হয়ে যাচ্ছে। বুঝা গেল? এই যে জোড়ায় জোড়ায় fij থাকলে fji ও থাকতে বাধ্য এই যোগফলটার মধ্যে, তাই না? fij টা কোথায় থাকবে? ith পার্টিকেলের ইকুয়েশনে fij থাকবে, ith পার্টিকেলের উপর jth পার্টিকেল যে ফোর্সটা দিয়েছে। আর fji কি হবে? jth পার্টিকেলের উপর ith পার্টিকেল যে ফোর্সটা দিয়েছে। এবং আমি যেহেতু সবকটা পার্টিকেলের জন্য ইকুয়েশন গুলো লিখে যোগ করছি, এগুলো সব কেটে যোগ হয়ে কেটে যাবে। আচ্ছা, মানে পরস্পর সমান ও বিপরীতমুখী। ইন্টারনাল ফোর্স গুলো যেহেতু অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, এগুলো সব হচ্ছে ইন্টারনাল ফোর্স, সিস্টেমের ভেতরের পার্টিকেল সিস্টেমের ভেতরের পার্টিকেলকে দিচ্ছে। তাই আমি যখন সবকটা যোগ করছি তখন কিন্তু এর উপর বি এর বল যেমন আছে, বি এর উপর এর বলটাও কিন্তু আসবেই। বুঝা গেল? ith পার্টিকেল উপর jth পার্টিকেল ফোর্সটা থাকছে, সেরকম jth পার্টিকেল উপর ith পার্টিকেল ফোর্সটাও কিন্তু এই যোগফলের মধ্যেই আছে। তারপরে যোগ করলে কেটে যাচ্ছে। এটা বোঝা গেল এবার? হ্যাঁ স্যার। তার মানে এই যে ডাবল সামটা, যেখানে n × n-1 খানা টার্ম, সেটা দেখতে যদি খটোমটো হোক, শেষমেশ কিন্তু সেটাই কোনো গন্ডগোল হয় না, কারণ সবকটা বল যোগ করলে কেটে যায়। বুঝা গেল? স্যার এই n × n-1 টা আরেকবার বলুন। আচ্ছা, কিভাবে আইটা কত মান নিতে পারে? আইটা 1 থেকে n অবধি, তাই না? n খানা পার্টিকেল আছে, ওদের জন্য একটা করে সমীকরণ লিখেছি, তাই তো? এর n খানা মান। আর জে এর কটা মান হতে পারে? যেও 1 থেকে n অবধি যাচ্ছে বটে, কিন্তু যে তো আই এর সঙ্গে সমান নয়, তাই না? কোনো পার্টিকেল তো নিজের উপর বল দিচ্ছে না, তাই তো? বুঝে গেল? এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি f11 নেই, আছে f12 f13, তাই তো? তাহলে এই যে আই 1 থেকে n নিল, এখানে এটার মান হচ্ছে n খানা আলাদা আলাদা আই এর মান আছে, আর সেই প্রত্যেকটা আলাদা আলাদা n এর মানের জন্য এই সামে n-1 খানা টার্ম আছে। কেন আছে না? একটা কম আছে, কারণ আইটা নেই। যেটা 1 এর জন্য এখানে 1টা নেই, 2 আর 3 আছে। এখানে 2 এর জন্য 2টা নেই, 1 আর 3 আছে। এখানে 3 এর জন্য 3টা নেই, 1 আর 2 আছে। তার মানে আইটা যদিও 1 2 3 তিনটে মান নিচ্ছে, কিন্তু এই প্রত্যেকটার জন্য কিন্তু যে দুটো করে মান নিচ্ছে। এটা যেমন আই একটা মান নিল, যে নিল 2 আর 3, এখানে আই নিল 2, এখানে যে নিল 1 আর 3, আই নিল 3, এখানে 1 আর 2। সেটা 3টে আই, কিন্তু প্রত্যেকটা আই এর জন্য দুটো করে যে। সেটাই যখন আমি n খানা পার্টিকেল জন্য করব, n খানা আই আর প্রত্যেকটা আই এর জন্য n-1 খানা যে, তাহলে মোট n × n-1। এবার বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই এত হিউজ একটা টার্ম হতে পারতো, মানে ইভেন ফর এ মডারেট সাইজ সিস্টেম যেখানে 10টা পার্টিকেল আছে, সেখানেও এটা 90 খানা টার্ম, 10 × 10-1। This could have been a huge complication, but it is not because of the Newton's third law. Newton's third law ensures যে এইগুলো সব যোগ করলে শূন্য হয়ে যায়, পড়ে থাকে শুধু বাইরে থেকে যে বলটা আছে সেটা। ঠিক আছে, বোঝা গেল? এবার একটা জিনিস এখানে ক্লিয়ার করে দেওয়া দরকার, যে আচ্ছা সেটা আমি সেই কথাটা আমরা একটু পরে আসছি, আগে বাদিকটা যে বলেছিলাম বাদিকটা ভালো করে দেখবো, সেটাকে দেখা যাক।
কারণ বাদিকটাকে নানা রকম ভাবে মানে দিলে তবে আমি এখান থেকে ভালো ভালো ফর্মুলা বের করতে পারবো। বাদিকটা তো এটা, তাই তো? আচ্ছা, সেই ফর্মুলাগুলোর দিকে যাওয়ার আগে একটা স্পেশাল কেস দেখি, যে এই যে বইটা বা একটা বল যখন ছুড়ে দেওয়া হচ্ছে, বা যেটা তোমরা যেসব অঙ্ক তোমরা করে থাকো, একটা বাক্স গড়াচ্ছে বা বাক্স খসতে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো সব ক্ষেত্রে তো আমরা নিউটনস ল ব্যবহার করি। সেখানে সেগুলো প্রথমেই তো বললাম যে সেগুলো কোনোটাই পয়েন্ট পার্টিকেল নয়, তা সত্ত্বেও আমরা সেখানে এটা ব্যবহার করতে পারি। কেন পারি? উত্তরটা হচ্ছে এরকম, যে যদি আমরা এখানে কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে জিনিসটা ব্যবহার করে থাকি, যেটা অনেক সময় পাঠ্য বইতে ভালো করে বলে দেওয়া থাকে না। কোথাও দামটা আমি বলছি আগে, তারপর মায়েরা বলবো। রিজিড বডি আন্ডারগোয়িং ট্রান্সলেশন যদি আমরা ধরি, এর মানেটা কি? রিজিড বডি হচ্ছে দৃঢ় বস্তু, এমন বস্তু যার বিভিন্ন অংশের মধ্যে দূরত্বগুলো সব ফিক্সড। মানে একটা বই আদৌ দৃঢ় বস্তু নয়, কারণ বইটাকে যদি তুমি খুলে ফেলো, পাতাগুলোতে আলাদা আলাদা ফাঁক হয়ে যেতে পারে। কিন্তু যদি ধরে নাও যে বইটা আমি খুলছি না, একদম বন্ধ করে রেখে দিয়েছি, তার মধ্যে পাতাগুলো সরে যাচ্ছে না, একটার সাথে আরেকটা কিছু হচ্ছে না, কিংবা একটা শক্ত বাক্স যেটা এতটাই শক্ত যে নড়াচড়ার সময় তার চেহারা কোনো পরিবর্তন হচ্ছে না, এবং তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস জোড়া আছে, সেটা হচ্ছে আন্ডারগোয়িং ট্রান্সলেশন, যেটাকে আমরা স্মরণ বলে থাকি বা সরল স্মরণ বলে থাকি। যার বাংলা হাতের লেখাটা স্পেশালি এই স্ক্রিনে খুব খারাপ, ভয় ছোট আমি করে লিখবো না। আর একে হাতের লেখা এবং বানান দুটোই খুব ফটোমটো আমার পক্ষে। সরল স্মরণ কথাটা মানেটা কি? মানেটা হচ্ছে একটা বডি আছে, এরকম একটা বডি, যেটা আমি এটা ধরো এরকম, এই বডিটা শুরুতে এরকম ছিল, আমি একটু পরে এটা হয়েছে। কিন্তু যেটা বড় কথা তার হচ্ছে, তার যে কোনো একটা বিন্দু যদি আমি নিয়ে নিই, সে কিন্তু ঠিক সমান সমান সরেছে। এই বিন্দুটা সরেছে এতটা, এখান থেকে এখানে চলে এসছে। আরেকটা বিন্দু যদি আমি নিই, সেও কিন্তু ঠিক ততটাই সরবে, আলাদা পরিমাণ সরবে না। মানে যে কোনো এই অংশটা ঠিক এতটাই সরবে। সব কটা এর এর এই যে সরল সরল মানে জাস্ট সরে যাচ্ছে, ঘুরছে না। কথাটা এমনিতে আপাতত দৃষ্টিতে বেশ সোজা, কিন্তু কথাটার মানেটা হচ্ছে এই, যে এর সবকটা অংশ, যে কমেন্টে কিছু একটা লেখা আছে, সেটা কি এখন দেখা যাবে নাকি এখন দেখা দরকার বলে তোমার মনে হচ্ছে? দেখলি না? স্যার আমি আপনাকে বলতামই, ওই সহেলি জিজ্ঞেস করছে যে ক্রিয়া প্রতিক্রিয়া তো ভিন্ন বস্তুর উপর কাজ করে, তাহলে তারা কিভাবে একে অপরকে নালিফাই করবে? ভিন্ন বস্তুর উপর কাজ করে তো বটেই, এটা একদম ঠিক, কিন্তু এখানে তো ভিন্ন বস্তুর উপর কাজ করে বলেই নালিফাই করছে। F12 আর F21 দুটো ভেক্টর, ঠিক আছে, একটা একটা নেগেটিভ, যোগ করলে শূন্য হচ্ছে, এইটুকুই, তার বাইরে কিন্তু কিছু নয়। এবং যখন আমরা গোটা সিস্টেমটাকে একটা অংশ হিসেবে ধরছি, তখন তো আমরা ভিন্ন বস্তু হিসেবে ধরছি না, তাই না? যখন, আচ্ছা এই কথাটা আমরা পরে আবার আসবো, এটা এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, প্রথম কথা এটা হচ্ছে যে আমরা সেফ অঙ্কটা করছি, F12 আর F21 যোগ করলে শূন্য হয়, কারণ তারা ইকুয়াল এন্ড অপোজিট ভেক্টর। যদি দুটো ফোর্স যোগ করে শূন্য হয়, তার মানে কি তারা তারা নেই? উত্তর হচ্ছে সেটা কিন্তু নয়, সেটা সেটা আমরা একটু পরে দেখবো যে তার একটা ডিপার মানে আছে। কিন্তু অন্তত এই অঙ্কটা করার জন্য এটা যোগ করলে শূন্য হয়ে যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখানে কিন্তু দুটো আলাদা জিনিস গণনা হচ্ছে, একটা হচ্ছে দুটো ভেক্টর যোগ করে শূন্য হওয়ার ফিজিক্যাল মানে কি, আর এটা হচ্ছে যোগ করলে শূন্য হয় যে সেই অঙ্কটা, সেটা তো এখানে কোনো অসুবিধাই নেই, এগুলো যোগ করে শূন্য হয়ে যাচ্ছে। F12 F21 একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর এদিকে, যোগ করবো, ইকুয়াল অপোজিট ভেক্টর যোগ করে শূন্য হবেই।
এবার দেখো, আমি যদি পার্টিকেল ওয়ানের মোশনের কথা ভাবি, শুধু পার্টিকেল ওয়ানে কনসেন্ট্রেট করি, তখন F21 তো পার্টিকেল ওয়ানের উপর কাজ করছে না। কাজে F12 সাথে F21 যোগ করে 0 হচ্ছে, সেটা সেক্ষেত্রে আদৌ রেলেভেন্ট নয়। এই যে কথাটা উঠলো যে ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা বস্তুর উপর কাজ করে, এটাকে যদি আমি ক্রিয়া বলি, এটা হচ্ছে প্রতিক্রিয়া বা অ্যাকশন। এটা অ্যাকশন হলে এটা রিয়াকশন, এটা অ্যাকশন হলে এটা রিয়াকশন, ডাজন্ট ম্যাটার। এগুলো দুটো আলাদা বডির উপর কাজ করছে, এটা 1 এর উপর কাজ করছে, 2 এর উপর কাজ করছে। আমি যদি আলাদা করে 1 এর ইকুয়েশন দেখি, তখন F12 সাথে F21 কেটে যায়। এটা আমাদের কোনো ধর্তব্যের মধ্যে আসে না, কারণ F21 তো সেখানে নেই। ঠিক আছে, এই যে ভিন্ন বস্তুর উপর কাজ করে কাজেই কাটে না, এই কথাটা তখন ঠিক যখন আমি একটা একটা বস্তুকে আলাদা আলাদা করে দেখছি। পার্টিকেল 1 এর উপর F12 একা আছে, F21 নেই, কাজে পার্টিকেল 1 এর ইকুয়েশন যখন আমি দেখছি, F12 সাথে F21 কেটে যায়, এটা ইম্পর্টেন্ট নয়। এই কথা আমরা পরে আবার আসবো। কিন্তু পার্টিকেল 2 যখন দেখছি, তখন F21 আছে, F12 নেই, কাজে পার্টিকেল 2 এর ইকুয়েশন যখন আলাদা করে দেখছি, তখন কিন্তু F12 F21 কেটে যাওয়ার কথা আমরা বলছি না। আমরা কখন বলছি? আমরা যদি 3টে পার্টিকেলের ইকুয়েশনকে যোগ করি, তখন F12 F21 দুটোই আছে, এবং তখনই সেটা কেটে যাচ্ছে, তার মানে কাটতো না। এবার কি বোঝাতে গেল? কাজে এই যে আমি গোটা সিস্টেমের ইকুয়েশন লেখার চেষ্টা করছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইকুয়েশন গুলোকে জুড়ে জুড়ে, সেটা করলে তবেই কিন্তু এই কেটে যাওয়ার ব্যাপারটা আসে, নইলে কিন্তু কেটে যাওয়ার ব্যাপারটা আসে না। এটা আমরা একটু পরে একটু সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব, কিন্তু আপাতত এই অবধি কি বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এই কথাটাই আসি যে আমরা ইনফ্যাক্ট এইসব ঝামেলা না করেই কিন্তু 9, 10, 11-এও অনেক অঙ্ক করে ফেলেছি। একটা বড় বাক্সকে বড় বস্তু, সেটাকে বিন্দু কণিকার মধ্যে ইকুয়েশন লাগবে। কেন করেছি? তার কারণটা হচ্ছে এই যে এক্ষেত্রে যেটা হলো, সেটা হচ্ছে প্রত্যেকটা আড়াই, কিন্তু প্রত্যেকটা আড়াই এক নয়, কিন্তু চেঞ্জ ইন আড়াই। ধরো এটা হচ্ছে R1, শুরুতে এটা ছিল, শেষে কি হলো? এটা হচ্ছে R1 প্রাইম, মানে R1টা পাল্টে R1 প্রাইম হয়েছে। R1 প্রাইম মাইনাস R1 ভেক্টরটা কত? সেটা হচ্ছে এই ভেক্টরটা। এটা তো আমরা জানো নিশ্চয়ই সবাই, ভেক্টরের যোগ বিয়োগের নিয়ম। ঠিক আছে তো? এইটা যে এই ভেক্টরটা, ধরো আমি এটাকে, স্যার হ্যাঁ বলেছে। আচ্ছা, এটা হলো। এখন এর বাইরে বাকি যে ভেক্টর গুলো আছে, মানে বাকি যে পয়েন্টটা R1 এর বদলে আমি R2টা নিতাম, আরেকটা পার্টিকেল ধরো এটার R2 পাল্টে কি হচ্ছে এখানে R2 প্রাইম, তার ফলনটা হচ্ছে R2 প্রাইম মাইনাস R1 মাইনাস R2। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের সরণ সমান, তার মানে Ri প্রাইম, Ri আর Rj সমান, Ri Rj সমান নয়, কিন্তু Ri প্রাইম চেঞ্জ ইন Ri প্রাইম মাইনাস Ri, এটা কিন্তু Rj প্রাইম মাইনাস Rj এর সাথে সমান। প্রত্যেকটা কণিকা সমান সমান সরেছে। এইটা কোন দৃঢ় বস্তুর ক্ষেত্রে হয় যদি সেটা সরে, ঘুরে গেলে কিন্তু হয় না। ঘোরার ব্যাপারটা আলাদা। যতক্ষণ সে সরছে, শুধু সরছে, সরল সরণ হচ্ছে বা ট্রান্সলেশন হচ্ছে, তখন প্রত্যেকটা কণিকা সমান সমান সরে। সমান সমান সরে মানেই হচ্ছে তাদের বেগগুলো সমান সমান হয়। ith পার্টিকেলের যে বেগ হবে i-তম কণিকার, যে-তম কণিকার কোন বেগও তাই হবে। এখানে 100টা পার্টিকেল থাকবে, সবার সমান বেগ হবে, এবং তার মানে সবার সমান ত্বরণও হবে। এটা কিন্তু তখনই হবে যদি গোটা বস্তুটা সরে যায়, যাতে করে তাদের মধ্যেকার দূরত্বগুলো না পাল্টায় এবং সেটা ঘুরে না যায়। তখন তারা সবাই সমান সমান সরবে, তার ফলে সবার বেগ সমান হবে, সবার ত্বরণ সমান হবে।
একটা ত্বরণ দিয়েই আমি সবার ত্বরণকে বোঝাতে পারবো, কারণ সবার ত্বরণই সমান। এ কথাটা বোঝা গেল? এটা একটা মনে হয় এর থেকে বেশি ভালো হয় তোমরা যদি নিজেরা একটা ছবি টবি এঁকে নাও, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে আর কি। যে যারা বল আছে সেটা সরে গেছে, সরে গিয়ে এখানে চলে এসছে। এবার এই বিন্দুটা ঠিক যতটা সরেছে, এই বিন্দুটা ঠিক ততটাই সরেছে, এই বিন্দুটা ঠিক, সবার সরণগুলো সমান, এখানকার বিন্দুটা ঠিক ততটাই সরেছে, ইত্যাদি ইত্যাদি। যেহেতু সবার সরণগুলো সমান, সমান সময় সমান সরণ হয়েছে, তার মানে সবার বেগ সমান, এবং তার মানে every one of these particles share the same velocity and hence the same acceleration. বেগগুলো যদি সব সময় সমান হয়, বেগের পরিবর্তন হারও সমান হবে। তাহলে এই যে সামটা আমরা বাদ দিকে লিখেছি mi d2ri dt2, সেখানে এই বিশেষ ক্ষেত্রে সবসময় এটা হয় না, যদি এই ধরনের রিজিড বডি ট্রান্সলেটিং হয়, তাহলে তাদের সবার জন্য এইটা এক, মানে সেক্ষেত্রে আমি এই অংশের ত্বরণ এত, এই কোণের ত্বরণ এত, এই মাঝখানে এই বিন্দুর ত্বরণ এত, এইসব না বলে গোটা বস্তুটার ত্বরণটার কথা বলতে পারি, কারণ সব কটা বস্তুটার মধ্যে যে কটা কণিকা আছে সবারই ত্বরণ সমান, কাজে বলতে পারি বস্তুটার ত্বরণ হচ্ছে। আর তাই যখন বলবো তখন তো এই যোগফলের থেকে যদি এইটা সমান হয় সবার জন্য, তাহলে তো এটাকে আমি বের করে নিতে পারি, তাই না? আর বের করে নিই মানে হচ্ছে এখানে কি করে রইল, প্রত্যেকটা কণিকার ভরগুলোকে আলাদা আলাদা করে যোগ করা হচ্ছে। এখানে ভরকে ত্বরণ দিয়ে গুণ করে যোগ করছিলাম, কিন্তু ত্বরণগুলো যেহেতু সবকটা এক, কিন্তু আগে ভরগুলোকে যোগ করে নিয়ে তারপর ত্বরণ দিয়ে গুণ করলেও কিন্তু একই ফল পাওয়া যায়। তাই মোট ভর ত্বরণ দিয়ে গুণ করা হচ্ছে, যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ma equal to f external। এইটা আমরা অধিকাংশ সময় যখন আমরা নিউটন সেকেন্ড ল ব্যবহার করি, তখন কিন্তু আমরা এই সমীকরণটা ব্যবহার করি, অ্যাটলিস্ট স্কুল লেভেল। আমরা পয়েন্ট পার্টিকেলের জন্য তো ব্যবহার করি না, বাক্স বা অন্য কিছুর জন্য ব্যবহার করি, তখন কিন্তু আসলে আমরা এটা ব্যবহার করছি যে যদি এমন হয় রিজিড বডি ট্রান্সলেট করছে, সব অংশ সমান সমান সরছে, তখন সবার যেহেতু একই ত্বরণ, সেই ত্বরণটাকে আমি যোগফল থেকে বের করে নিতে পারি, করে মোট ভর ইন্টু ত্বরণ হচ্ছে মোট বহিস্থ বল। এটা বোঝা গেল? এইটাকে আমরা অনেক সময় নিউটন সেকেন্ড ল বলে থাকি, কিন্তু এটা আসলে নিউটন সেকেন্ড ল, থার্ড ল সবার কনসিকুয়েন্স, এবং তার সঙ্গে সবার ত্বরণ এক হলে তবেই এটা ব্যবহার করা যায়। এটা নিয়ে কোনো সন্দেহ আছে কারোর? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? যেটা খেয়াল করতে হবে, এই সমীকরণটাই তোমরা সবসময় ব্যবহার করেছো, কিন্তু এটা তখনই ব্যবহার করতে পারো যদি বস্তুটা দৃঢ় হয় এবং তার সরল সরণ হয়। আচ্ছা, ধরো একটা লাঠি আছে, সেটা আমি দৃঢ় লাঠি ধরে নিচ্ছি, কিন্তু সেটা এই বিন্দু চারপাশে ঘুরছে, তাহলে ঘুরে কিছুক্ষণ পরে সেটা এখানে চলে গেল। এই যে ঘোরা, এতে কি এর বিভিন্ন বিন্দু সবার কি বেগ সমান? ধরো এই বিন্দুটার বেগ আর এই বিন্দুটার বেগ কি সমান এই যে রোটেশনাল মোশনের জন্য? স্যার বিষয়টা আরেকবার বলুন। মানে এখানে আমরা কি ব্যবহার করলাম, যে একটা দৃঢ় বস্তু আছে, শক্ত বস্তু যার নিজের মধ্যে ল্যাগ ব্যাক করছে না, এবং সেটা যখন সরছে সবকটা বিন্দুই সমান সমান সরছে, ঠিক আছে? এটাই আমি ব্যবহার করেছি। কিন্তু ধরো দৃঢ় বস্তু অন্যরকম হতো, একটা লাঠি আছে, সেটাকে এই বিন্দুর চারপাশে আমি ঘোরাচ্ছি, ঘুরে যাচ্ছে, তখন এখানে যে বিন্দুটা সেটার যা বেগ হবে, আর এখানে যে বিন্দুটা আছে যেটা যে বিন্দুর চারপাশে ঘুরছে তার বেশি কাছে, এই দুটো বিন্দুর কি বেগ সমান হবে? দূরের বিন্দুটার বেগ বেশি হবে, সমান হবে না স্যার। আর বাইরের বিন্দুটা বেগ বেশি হবে, যেটা কম হবে। এবং শুধু তাই নয়, ত্বরণও কি সমান হবে? তোমরা ত্বরণের ফর্মুলা জানো কিনা জানি না, সার্কুলার মোশনে ত্বরণের ফর্মুলা যারা জানো তারা নিশ্চয়ই জানতেই পারবে। ধরো এখানে বেগটা বেশি আছে এবং বেশি পাল্টাবে,
এখানকার ত্বরণ অনেক বেশি, এখানকার ত্বরণ অনেক কম। কাজে রিজিড বডি হলেই কিন্তু আমি এই সহজ ফর্মুলাটা ব্যবহার করতে পারি না। তখনই ব্যবহার করতে পারি যখন রিজিড বডিটা ঘুরছে না। ঘুরলে কিন্তু ব্যবহার করা যাবে না, ঘুরলে ইকুয়েশনটা আর একটু শক্ত হবে। ঠিক আছে, এই যে আমি ব্যবহার যেটা করলাম সেখানে এই যে সামটা ছিল তার মধ্যে সবকটা d2ri d2 সমান বলে তো বের করে নিতে পেরেছি যোগফল থেকে। সবকটা যদি আলাদা আলাদা হতো তাহলে এভাবে বের করে নেওয়া যেত না। এই রোটেশনাল মোশনের জন্য কিন্তু এই ফর্মুলাটা খাটে না, মানে তার জন্য কোনো ফিজিক্স করা যায় না আমি বলছি না, বা তার জন্য মেকানিক্স আমরা একেবারে পাল্টে যাবে তা নয়, এই ইকুয়েশনটাই সেখানে খাটবে। কিন্তু এই যে আমরা লিখলাম যে মোট ভরকে ত্বরণ দিয়ে গুণ করলে এক্সটার্নাল ফোর্স পাওয়া যায়, এটা কিন্তু আমি পাবো না। এটুকু বোঝা গেল? সোজা কথা হচ্ছে একটা বস্তু যদি সেটা ল্যাগব্যাগে বস্তু হয়, মানে একটা বেল্ট বা একটা দড়ি, সে যখন নড়ছে তখন তো বিভিন্ন অংশ বিভিন্ন পরিমাণ সরতেই পারে। কিন্তু শুধু তাই নয়, যদি সেটা শক্তপোক্ত রিজিড বডি যাকে বলে দৃঢ় বস্তু হয়, তাহলেও কিন্তু তার বিভিন্ন অংশ বিভিন্ন পরিমাণ সরতেই পারে। সেটা যদি হয় তাহলে এই সমীকরণটা ব্যবহার করা যাবে না। কিন্তু এটা খেয়াল রাখতে সব জায়গায় এটা লাগানো যায় না, কিন্তু এর মতো দেখতে একটা সমীকরণ লাগানো যায়, সেটা কথা এখন আসছে। এই অবধি ঠিক আছে তো? কারণ কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? এইবার আমরা আসি যে সব সময় আমরা কোনটা ব্যবহার করতে পারি। যা বললাম যে শুধুমাত্র দৃঢ় বস্তু, সরল সরণ, এই দুটো ক্ষেত্র তবেই আমি ভর ইন্টু ত্বরণ ইকুয়াল টু বল বলতে পারবো, বহিস্থ বল বলতে পারবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অবভিয়াস, কারণ যদি এইটা না হয়, বডিটা যদি রিজিড না হয় এবং যদি ট্রান্সলেট না করে, তাহলে তো তার আলাদা আলাদা অংশের ত্বরণ আলাদা। যে যখন আর মোট ভরকে ত্বরণ দিয়ে গুণ করবো, তখন তো প্রশ্ন হবে যে কোন ত্বরণটা দিয়ে গুণ করবো। এইবার যেটা এখানে আসছে সেটা হচ্ছে এই সমীকরণটা সবসময় সত্যি, কারণ আমরা ওই নিউটন সেকেন্ড ল আর নিউটন থার্ড ল ব্যবহার করে প্রমাণ করে দিয়েছি, তাই তো? ডান দিকে কি আছে? ডান দিকে আছে নেট এক্সটার্নাল ফোর্স, নেট ইন্টারনাল ফোর্স তো কেটে গেছে, সেটা আমরা দেখলাম ভালো করে। বাদিকটা কি হবে? বাদিকটাকে নানাভাবে লেখা যায়, তার মধ্যে একটা উপায় হচ্ছে এটা। ধরো এটাকে নানাভাবের মধ্যে, আচ্ছা এটা আমরা একটা জিনিস করি, এইটাকে, আচ্ছা এটাকে আগে একটু লিখে দেওয়া যাক। আমাদের এইটা হলো সাম ওভার, আমি সাম ওভার আইটা বারবার লিখছি না, সিগমাটা লিখেছিলাম, সেটা দিয়ে বোঝা যাবে। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? মানে ডেরিভেটিভ একটা বেসিক প্রপার্টি যে কনস্ট্যান্ট ইনটু এক্স কে যদি ডেরিভেটিভ করো তাহলে কনস্ট্যান্টটা বের করে নেওয়া যায়। সেটা একবার হলেও করা যায়। কনস্ট্যান্ট মানে যে টি এর সাথে পাল্টাচ্ছে না, তাহলে সি ইনটু ডি টু এক্স ডি টু হবে। ঠিক সেরকম এমআই ডি টু আর আই ডি টু টা, এমআইটা এই ডেরিভেটিভের বাইরে আছে না ভেতরে আছে তাতে কোনো তফাৎ হয় না, কারণ এমআইটা নিজের সময়ের সাথে পাল্টাচ্ছে। আই এর কণিকার ভরটা সময়ের সাথে পাল্টাচ্ছে না, আমরা ধরে নিচ্ছি। সময়ের সাথে বেগ পাল্টালে ব্যাপারটা অনেক বেশি শক্ত হয়ে যেত, তার মধ্যে আমরা এই মুহূর্তে ঢুকছি না, পরবর্তীকালে হয়তো কোনো সময় আলোচনা করা গেলেও যেতে পারে। কিন্তু বিন্দু কণিকার ভর সময়ের সাথে পাল্টায় না। এমআইটা তো হচ্ছে আইটা। একটা জিনিস খেয়াল করো, আমরা যোগ করছি আই এর উপরে, সেখানে আমি এমআইটাই কিন্তু যোগফলের থেকে বাইরে বের করতে পারি না, কারণ M1 M2 M3 গুলো আলাদা আলাদা, সাম থেকে বেরোবে না। কিন্তু ডেরিভেটিভ যখন আমি করছি, ডেরিভেটিভ তো করছি টাইমের রেসপেক্টে, টাইমের সাথে এমআইটা পাল্টাচ্ছে, তাকে আমি ঢুকিয়ে দিতে পারি এটাকে, তাই তো? মানে সহজ কথা, M1 dx d2 x1 dt2 আর d2 dt2 অফ M1 x1 এই দুটো একই। এটা ডেরিভেটিভের বেসিক প্রপার্টি যে কনস্ট্যান্টটাকে তুমি ডেরিভেটিভ থেকে বের করে আনতে পারো। বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। তাই যদি এবার পরের ধাপটা হচ্ছে এই যে ডেরিভেটিভটা আর সাম এই দুটোকে কিন্তু পাল্টাপাল্টি করে নেওয়া যায়। মানে
তুমি আগে ডেরিভেটিভ করে পরে যোগ করছো না আগে যোগ করে পরে ডেরিভেটিভ করছো, ফলটা কিন্তু একই। মানে এটা হচ্ছে d2 dt2 মানে সোজা কথা হচ্ছে dx dt প্লাস dy dt, এটা তো হচ্ছে ddt অফ x প্লাস y, তাই না? দুটো জিনিসের যোগফলকে ডেরিভেটিভ করা আর আলাদা আলাদা করে ডেরিভেটিভ করে যোগ করা, ফলটা একই আসে। কারণ আর কিছুই না, এক্স আর ওয়াই পাল্টানো, এক্স প্লাস ওয়াই পাল্টানোর হার আমি বের করছি। এক্স প্লাস ওয়াই কেন পাল্টাচ্ছে? এক্স পাল্টাচ্ছে বলে আর ওয়াই পাল্টাচ্ছে বলে। এক্স যতটা পাল্টাচ্ছে তার সঙ্গে ওয়াই যতটা পাল্টাচ্ছে যদি আমি যোগ করি তবেই আমি এক্স প্লাস ওয়াই কতটা পাল্টাচ্ছে পাবো, তাই তো? সেটা একটা ডেরিভেটিভের জন্য যেমন সত্যি, সেকেন্ড ডেরিভেটিভের জন্য কিন্তু ইকুয়ালি সত্যি যে এইটা হবে। এটা আমি এক্স আর ওয়াই দিয়ে বলেছি, এটা এক্স ওয়াই না হলে এক্স ওয়াই জেড ডাব্লিউ হলেও কিন্তু এটা তাই হতো। এবং এখানে ঠিক তাই হয়েছে যে আমি আলাদা আলাদা করে সেকেন্ড ডেরিভেটিভ করেছি, m1 r1 m2 r2 m3 r3 এগুলো করে যোগ করে দিয়েছি। এটা করা আগে m1 r1 m2 r2 গুলোকে যোগ করে নিয়েছি, তারপর সেকেন্ড ডেরিভেটিভ করেছি। এই দুটো কিন্তু সমান হবেই, এটা ক্যালকুলাসের বেসিক প্রপার্টি, ঠিক আছে? এইবার এই জিনিসটাকে নিয়ে আমরা একটু খেলা খেলবো। এই যে সিগমা mi ri, এটা তো পজিশন ভেক্টর নয়, তাই না? কেন নয় বলতো? যদি আমরা বলি, যদি কেউ বলে যে এটা একটা কোনো পয়েন্টের পজিশন ভেক্টর, তাহলে কোথায় ভুল হবে কি বলতে পারবে? m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3, এটা তো ভেক্টর একটা, এটা নিয়ে কারোর আপত্তি আছে? এটা যে ভেক্টর, অনেকগুলো ভেক্টর যোগ করে পাচ্ছি, তাহলে এটা ভেক্টরই হবে নিশ্চয়ই। কিন্তু এটাকে আমরা কোনো পয়েন্টের পজিশন ভেক্টর বলতে পারি? মানে পুরো যোগফলটাকে বলতে পারি কিনা সেটা জিজ্ঞেস করছেন তো? হ্যাঁ, যোগফলটাকে বলতে পারি কিনা? এই নো যোগফলটা বলেছে কেন না? এনিবডি হু হ্যাজ সেড নো, প্লিজ এক্সপ্লেইন ওয়াই। আনমিউট করে বল। Without knowing time and distance from a point of a particle's position, we can't detect it. We are not talking about detecting anything. I'm saying if I add all the MIRIs together, Yeah. R1 একটা ভেক্টর, R2 একটা ভেক্টর, R3 একটা ভেক্টর হলো, যোগ করে M1 M2 M3 দিয়ে গুণ করে যোগ করে দিলাম, সেই যোগফলটা তো ভেক্টর তো বটেই, হ্যাঁ না? হ্যাঁ। এবং সেই ভেক্টরটাকে আমরা কোনো একটা বিন্দু পজিশন ভেক্টর বলতে পারি না? But sir, position detect করতে গেলে তো টাইমটাও ম্যান্ডেটরি না, এটা পার্টিকুলার টাইমে কোথায় আছে? এই যে MIRI গুলো পাল্টে টাইমে, ধরো আমি যদি R1 R2 R3 কোথায় আছে জানি, তাহলে R1 R2 R3 টাইমের সাথে কিভাবে পাল্টাচ্ছে সেটাও জানি, তাহলে MIRIটা কি টাইমের সাথে পাল্টাচ্ছে কিভাবে জানি? যোগ করতেই পারি। একটা বিন্দুর ক্ষেত্রে অনেকগুলো যোগ করে একটা বিন্দুর পজিশন ভেক্টর কি করে হবে? যদি ধরো তোমাকে যদি কেউ একটা বলে যে একটা ভেক্টর আছে যার পজিশন হচ্ছে 3i + 5j - 4k, সেটা কোথায় আছে বের করতে পারো তোমরা? হ্যাঁ, সেটা একটা বিন্দুকে নির্দেশ করে নাকি? হ্যাঁ। মানে আমার প্রশ্নটা সহজ, প্রশ্নটা হচ্ছে এটাকে কি আমি পজিশন ভেক্টর বলতে পারি? কারণ এই ভেক্টরে যদি আমি অরিজিন থেকে আঁকতাম, যেখানে গিয়ে মাথাটা পড়তো সেটাই তার পজিশন ভেক্টর হতো, তাই না? এটা কিন্তু ভেক্টর তো একটা ভেক্টর। আচ্ছা, বাই দ্য ওয়ে, ভেক্টর কথাটা মানে কি তোমরা কেউ জানো? লিটারাল মানে, আমি ফিজিক্সের মানে কথা জিজ্ঞেস করছি না, সংজ্ঞা জিজ্ঞেস করছি না। ভেক্টর শব্দটা ল্যাটিন শব্দ, ল্যাটিনে ভেক্টর শব্দটা মানে কি? ভেক্টর একটি ভৌত রাশি যার মান ও উপাংশ। সংজ্ঞা জিজ্ঞেস করিনি, শব্দটার মানে জিজ্ঞেস করেছি।
এই শব্দটা কিন্তু ভাষা থেকে নেওয়া হয়েছে, ল্যাটিন থেকে নেওয়া হয়েছে। এবং বায়োলজিতে কিন্তু যারা বায়োলজি পড়েছে তারা কিন্তু তাদের কিন্তু এই শব্দের সাথে পরিচিত হওয়ার কথা। বায়োলজিতে ভেক্টর কথাটা ইউজ হয়, বাহক বাহক বাহক, ক্যারিয়ার। ভেক্টর হচ্ছে একটা বিন্দুকে আরেকটা বিন্দুতে বহন করে নিয়ে যায়, সেই জন্য আমরা ফিজিক্সে ওটাকে ভেক্টর বলি। ইট ক্যারিজ দ্য অরিজিন টু অ্যানাদার পয়েন্ট। মশা যেমন বহন করে নিয়ে মশা যায়। হচ্ছে মানে বায়োলজিতে ম্যালেরিয়ার ভেক্টর হচ্ছে হ্যাঁ। মশা। হ্যাঁ হ্যাঁ, সেখানে ঠিক, ঠিক। ভেক্টরের যে মানে, ফিজিক্সে কিন্তু মানেটা আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু আদত মানেটা কিন্তু সেটা, যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যায় যে ক্যারিয়ার। ভেক্টরের লিটারাল মানে, ল্যাটিন শব্দটার লিটারাল মানে হচ্ছে ক্যারিয়ার, সামথিং উইচ ক্যারিজ, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। অরিজিন থেকে আর ভেক্টর এই বিন্দুতে নিয়ে যায়, তাই সেটাকে আমার, সেটাই হচ্ছে সেই বিন্দুর পজিশন ভেক্টর। কিন্তু এটা কি পজিশন, কোন বিন্দুর পজিশন ভেক্টর হতে পারে, এটাই আমার প্রশ্ন। অ্যাকচুয়ালি পারে না, না যে বলেছে কথাটা ঠিকই বলেছিলে, কিন্তু কেন? একটু বলছি রিলেটিভিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাইছি যে না, একদম না। প্রথম রিলেটিভিস্টিক পয়েন্ট অফ ভিউ মানে তুমি কি বলছো, রিলেটিভ ভেলোসিটি পয়েন্ট অফ ভিউ না আইনস্টাইনিয়ান রিলেটিভিটি পয়েন্ট অফ ভিউ? রেফারেন্সের দিক থেকে বলতে চাইছি এক্স ওয়াই জেড ও লাগে আর টি ও লাগে। টি মানে একটা টাইমে পার্টিকেল কোন একটা পজিশন থাকছে, কিন্তু টাইম এখানে তো ধরো আছে, মানে দেখো রিলেটিভিটিতে একটা বিশেষ ধরনের ভেক্টরের এক্সটেনশনকে ব্যবহার করা যাকে বলে পজিশন ফোর ভেক্টর। ফোর ভেক্টরটা অন্য জিনিস, সিমিলার বাট ডিফারেন্ট। সেখানে একটা টিটাও লাগে, আমি সেটাই বলছি। হ্যাঁ, কিন্তু সেটা কথা আমি এখানে বলছি না। তো এটা পজিশন ভেক্টর, থ্রি ডিমেনশনের পজিশন ভেক্টর হিসেবে এটা কাজ করে কিনা, এর উত্তর কিন্তু খুব সহজ, অত শক্ত জায়গায় যাওয়ার দরকার নেই। এটা না, তার কারণটা খুব সোজা। এটার এককটা কি? পজিশন ভেক্টর একক কি হবে? লেংথের একক হবে, দৈর্ঘ্যের একক হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা কি দৈর্ঘ্যের একক? ভর দিয়ে গুণ করে বসে আছে। না, আটটা থাকলে হবে, এম দিয়ে গুণ করলে হবে না। এম দিয়ে গুণ করেছো তো, সেই জন্য আচ্ছা আচ্ছা এর ডিমেনশনটা ভুল, এর ইউনিট আচ্ছা ভুল। আচ্ছা, ডাইমেনশনালি আপনি বলতে চাইছেন, ঠিক আছে ঠিক আছে। ডাইমেনশন দেখো, সহজ ফিজিক্সে কিন্তু প্রথম জিনিসের ডাইমেনশন। ডাইমেনশন না মিললে সেটা ঠিক জিনিস হতেই পারে না। এটা কোনো জিনিসের পজিশন ভেক্টর হতেই পারে না, কারণ আরটা পজিশন ভেক্টর যদি হয় তার ইউনিট হচ্ছে লেংথ। আমি এটা যে দেখলাম সেটা কিন্তু পজিশন ভেক্টর আদৌ নয়, আসলে হওয়া উচিত 3 মিটার, 5 মিটার, 4 মিটার এবং কিছু একটা, বা সেন্টিমিটার, যাই হোক। আমরা অনেক সময় এককটা ধরে নিই বলে লিখি না, যে মিটার হোক সেন্টিমিটার হোক কোনো একটা একক ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে লেংথ। এটা হচ্ছে মাস ইন্টু লেংথ। এই যোগফলটা নিশ্চয়ই মাস ইন্টু লেংথের ডিমেনশন। এই যে আমি ডিমেনশন লিখি, তোমরা নিশ্চয়ই ইউনিট ডিমেনশন জানো, এর ইউনিট ডিমেনশন হচ্ছে মাস ইন্টু লেংথ। পজিশন ভেক্টর হতে হলে সেটা ডিমেনশন লেংথ হতে হবে, সেটা করাটা খুব সোজা। এই যে জিনিসটা যার ডিমেনশন হচ্ছে পজিশন ইন্টু মাস ইন্টু লেংথ, এক্সভাইজারটি বলতে চাইছিলাম স্পেশাল থিওরি রিলেটিভিটি থেকে, প্লিজ ডোন্ট, উই আর নট টকিং অফ স্পেশাল রিলেটিভিটি এট অল। হ্যাঁ, এবং স্পেশাল রিলেটিভিটি বুঝতে গেলে কিন্তু আগে নর্মাল মেকানিক্স বোঝাটা খুব দরকার, নইলে কিন্তু স্পেশাল রিলেটিভিটি বোঝা যায় না। যেমন স্পেশাল রিলেটিভিটির সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ইনার্শিয়াল অবজারভারের জন্য সব ল এক হয়। ইনার্শিয়াল অবজারভার কি জিনিস ভালো করে না বুঝলে, মানে নিউটনস ফার্স্ট ল ভালো করে না বুঝলে স্পেশাল রিলেটিভিটি আদৌ বোঝা যায় না। কারণ অধিকাংশ, যে কারণে অধিকাংশ লোকের আসলে রিলেটিভিটিতে প্রচুর ব্যথা থাকে, সেটা হচ্ছে তারা তার আগের জিনিসটা ভালো করে বোঝেনি বলে। আমরা আপাতত সেই কথাগুলো বলছি না। পজিশন, আর তুমি যে এক্সভাইজেরটির কথা বলছো সেটা হচ্ছে ফোর ভেক্টর, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ থিং, ভেরি সিমিলার বাট ডিফারেন্ট। আমরা আপাতত শুধুমাত্র অর্ডিনারি থ্রি ডিমেনশনাল স্পেসে পজিশন ভেক্টরের কথা বলছি, কারণ এতক্ষণ তাই বলছিলাম যে R1 R2 R3 এগুলো কোনটাই তো সব কটাই তো পজিশন ভেক্টর, সেখানে তো কোনো টি ছিল না। সে টি এর সাথে পাল্টায়, সেই টি এর সাথে কিভাবে পাল্টায় সেটা দেখাই মুশকিল, কিন্তু হ্যালো,
হ্যালো, হ্যালো। ঠিক আছে, ঠিক আছে, দেখছি। সরি, আমি আবার ফিরেছি, কিন্তু দাঁড়াও, আবার প্রেজেন্টেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। পাওয়ার চলে গিয়েছিল কাজেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে কথাটা বললাম বোঝা গেল, যে এইটুকু বলেছিলাম যে এটা হচ্ছে ভুল ডিমেনশন, এটা পজিশন ভেক্টর হতে পারে না, কারণ ডিমেনশন ইজ মাস ইনটু লেংথ। তাকে যদি মোট ভরটা দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা কিন্তু পজিশন ভেক্টর হতেই পারে এটা বিন্দু, কারণ তার ডিমেনশন একদম ঠিক আছে। এই যে বিন্দুটা যার পজিশন ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা বলছি ক্যাপিটাল আর, আর সেটা যে বিন্দুর পজিশন ভেক্টর সেটা একটা বিশেষ মানে আছে। সেই সেই বিন্দুটাকে কি তোমরা জানো? অনেকেই চেনো নিশ্চয়ই। এটা কোন বিন্দুকে বলতে পারবে? আমি প্রত্যেকটা কণিকার সেন্টার অফ মাস, এটা হচ্ছে সেন্টার অফ মাস। এক্স্যাক্টলি, সিস্টেমের সেন্টার অফ মাসের সংজ্ঞাটাই হচ্ছে এটা, যে সাম অফ এমআই আর আই কে সাম অফ এমআই দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটা নিশ্চয়ই একটা পজিশন, সেটা নিশ্চয়ই ডিমেনশন লেংথ, সেটা একটা ভেক্টর, সেটা ডিমেনশন লেংথ, সেটা একটা জেনুইন পার্টিকেলের পজিশন ভেক্টর। পার্টিকেল গুলো কোথায় আছে জানা থাকলে তুমি সেই পার্টিকেল, এই বিন্দুটাকে বের করে ফেলতে পারো। এই বিন্দুটাতে কোনো পার্টিকেল নাই থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা কথাটা নয়। কথাটা হচ্ছে এটা করে তুমি একটা জেনুইন পজিশন দেখতে পাচ্ছ। এইবার তুমি যদি আমাদের সমীকরণটার দিকে দেখাও, স্যার সেন্টার অফ মাসটা আরেকবার বলুন। এইটা হচ্ছে, এটা আমরা এটা কেন পজিশন ভেক্টর নয় বোঝা গেল। এটা ভেক্টর কিন্তু পজিশন ভেক্টর নয়, কারণ তার ডিমেনশনটা ভুল, তাই তো? মাস ইনটু লেংথ, প্রত্যেকটা টার্ম মাস ইনটু লেংথ, অনেকগুলো মাস ইনটু লেংথ যোগ করলে মাস ইনটু লেংথই হয়। লেংথ করতে গেলে কি হতো? মাস দিয়ে ভাগ করতে হবে। কোন মাস দিয়ে ভাগ করবো? কোনো একটা মাস দিয়ে ভাগ করতে পারতাম, কিন্তু গোটা সিস্টেমের কথা যখন বলছি তখন দ্য মোস্ট অবভিয়াস মাস টু ডিভাইডটাই হচ্ছে এটা, সাম অফ অল দ্য মাসেস। গোটা সিস্টেমটা ভর, তাই তো? এইটা তার মানে এই প্রত্যেকটা সিস্টেমের ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো পজিশন ভেক্টরকে যদি আমি M1 M2 M3 এগুলো দিয়ে গুণ করি, করে যোগ করে দিই, করে যে ভেক্টরটা তৈরি হয় তাকে যদি আমি মোট ভরটা দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পজিশন ভেক্টর অফ এ পার্টিকুলার পার্টিকুলার পয়েন্ট, নট নেসেসারিলি পার্টিকেল, সেখানে কিছু নাই থাকতে পারে। আর সেটাকেই আমরা বলি সেন্টার অফ মাস। এই যে বিন্দুটা যার পজিশন ভেক্টর এইভাবে পাওয়া গেল, সেটা হচ্ছে সেন্টার অফ মাস। সেটা বলি কেন? কারণ এবার দেখো এই ইকুয়েশনে কি দাঁড়াচ্ছে, এই সিগমা এম আই আর আই এটা হচ্ছে এম টাইমস, মানে এই এমটা হচ্ছে টোটাল মাস, টোটাল মাস অফ দ্য সিস্টেম। এই এমটা ডিমেনশনের এম, সেটাকে আপাতত ভুলে যাও, এটা কাজ হয়ে গেছে। আপাতত এখানে আমি এম বলছি টোটাল মাসটাকে, টোটাল মাস অফ দ্য সিস্টেম, গোটা সিস্টেমের সব ভর যোগ করে যা পাচ্ছি সেটা, ঠিক আছে? বোঝা গেল? এই যে সিগমা এম আই আর আই, এটা তো শুধু এইটা নিউমারেটরটা, এটা দিয়ে গুণ করলেই হবে। আর এমটা যেহেতু এই ক্যাপিটাল এম হচ্ছে এই স্মল এম গুলোর যোগফল, এগুলো কোনোটাই সময়ের সাথে পাল্টায় না, কাজে ক্যাপিটাল এমও সময়ের সাথে পাল্টায় না। যদি আমরা এইভাবে লিখতে পারি ইকুয়েশনটা, তাই তো? ইকুয়েশন নয়, এটা তো জাস্ট আইডেন্টিটি। ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশন যেটা ছিল আমাদের সেটা হলো সিগমা আই এম আই ডি2 আর আই ডি2। এটা হচ্ছে আমার নিউটন সেকেন্ড এন্ড থার্ড ল মিলিয়ে যেটা পেয়েছিলাম, হচ্ছে এফ এক্সটার্নাল, তাই তো? এইটা হচ্ছে এটা আমরা ডিরাইভ করেছি, কিন্তু এইটাই, এই বাদিকটা, এটা হচ্ছে তাই তো? এই যে এতটা করা হলো এখানে, যদি তোমরা ভুলে না গিয়ে থাকো, এই হচ্ছে এমআই ডি2 আর আই ডি2। এখানে আমি যেহেতু সময়ের সাথে সাথে ভরটা পাল্টায় না, এমআইটাকে আমি ব্র্যাকেটের মধ্যে এখানে ঢুকিয়ে দিয়েছি, ডেরিভেটিভ করার আগে গুণ করে নিয়েছি। এবার ডেরিভেটিভ আর সামটাকে ইন্টারচেঞ্জ করে নিয়েছি, কারণ আগে যোগ করে পরে ডেরিভেটিভ করলে একই হয়। আর এই যে সিগমা এম আই আর আই,
এটাকেই আমি ক্যাপিটাল এম টাইমস RCM বলছি, আর এমটা যেহেতু সময়ের সাথে পাল্টায় না বের করে নিচ্ছি, করে এত কিছু করার পর এই হচ্ছে আমার সমীকরণ দ্বারা। এই অবধি ডেরিভেশনে কারোর কোনো আপত্তি আছে? পাওয়া যায়নি বা কিছু? আচ্ছা ঠিক আছে। কিন্তু এটা করলাম কেন? করা তো যাই, অঙ্ক করে করলে কিছু না কিছু এটা বেরোয়। তো করার কারণটা হচ্ছে এই যে সমীকরণটা এবার যদি তোমরা দেখো, এটা খুব চেনা, কিন্তু এটা হচ্ছে পয়েন্ট পার্টিকেলের জন্য যে ইকুয়েশনটা ছিল, সেটা কি ছিল? মাস অফ দ্য পয়েন্ট পার্টিকেল ইন্টু অ্যাক্সিলারেশন অফ দ্য পয়েন্ট পার্টিকেল ইজ ইকুয়াল টু দ্য ফোর্স। এখানে এক্সটার্নাল ফোর্স বলার কোনো মানে হয় না, কারণ পয়েন্ট পার্টিকেলের জন্য সবাই এক্সটার্নাল, তার তো ভেতরে কিছু নেই। কিন্তু এখানে আমরা কি বলছি? If you have a system of particles, not one but multiple particles, then the total mass of the particle into rate of acceleration of this point of this position vector, double rate of change of this position vector, or rate of change of this point, the center of mass, হচ্ছে net external force. The ঠিক নিউটন সেকেন্ড লর মতো দেখতে, একদম নিউটন সেকেন্ড লর মতো দেখতে। এবং এর মানেটা কি? মানেটা হচ্ছে সেন্টার অফ মাস দাঁড়াচ্ছে এমন একটা বিন্দু যেখানে যদি তুমি গোটা সিস্টেমের ভরটা আছে ধরে নাও, আর সেই বিন্দুর উপর মোট বাইরেতে যা যা বলা সব কাজ করছে ধরে নাও, তাহলে কিন্তু সেন্টার অফ মাস ঠিক পয়েন্ট পার্টিকেল যেভাবে নড়তো সেভাবেই নড়বে। মানে নিউটনের সেকেন্ড লর যে অরিজিনাল ভার্সন, একটা পয়েন্ট পার্টিকেল জন্য এটা সত্যি, সিস্টেম অফ পার্টিকেলের জন্য সে তার থেকে অনেক বেশি শক্ত, সেটা আলটিমেটলি এরকম দাঁড়াচ্ছে। কিন্তু হরে ধরে সেন্টার অফ মাসের জন্য মনে হচ্ছে যেন, তুমি যদি মনে করো যে সেন্টার অফ মাসে গোটা ভরটা আছে, তাহলে অন্তত সেন্টার অফ মাসের মোশনটা সেখান থেকে বুঝতেই পারে। বোঝা গেল? গোটা বলটা, গোটা ভরটা সেন্টার অফ মাসে আছে একটা বিন্দুতে, সব যে ভর ছড়িয়ে ছড়িয়ে ছিল সে সবকটা যদি আমি সেন্টার অফ মাসে নিয়ে আসতাম, আর যা যা বল ছিল এই সিস্টেমের উপর, এগুলো সবকটা যোগফল গুলোকে যদি আমি এখানে নিয়ে আসতাম, তাহলে তাহলে এই কণিকাটা ঠিক একটা পয়েন্ট পার্টিকেলের মতো বিহেভ করত। আচ্ছা, এটা বোঝার উপায় হচ্ছে, ধরো আমি যেটা কোনো একটা গোলমেলে দেখতে বস্তু আমি ছুড়ে দিয়েছি, মানে কোন একটা কোণ করে গ্র্যাভিটেশনাল ফিল্ডে ছুঁড়েছি, তাহলে কি হবে? এ কিন্তু যখন নড়বে তখন নানাভাবে ডিগবাজি খেতে খেতে নড়বে, তাই তো? এবং সিস্টেমটা, এটা যদি ল্যাগব্যাগের সিস্টেম হয় তাহলে সেটা স্টেপও পাল্টাতে থাকবে। কিন্তু যেটা, তার মানে এই গোটা বিভিন্ন অংশগুলো কিন্তু খুব শক্ত, নানা রকমের ক্ষতি হবে। কিন্তু তুমি যদি তার সেন্টার অফ মাসটা দেখো, এই সেন্টার অফ মাসটা কিন্তু জাস্ট গোটা ভরটা সেখানে আছে এবং গোটা বলটা সেখানে আছে, সেরকম করেই নড়বে। গ্র্যাভিটেশনাল ফিল্ডে যদি আমি ছুড়ে থাকি, তা যেরকম একটা নিট প্যারাবোলা একটা পয়েন্ট পার্টিকেল হওয়ার কথা, সেন্টার অফ মাসে কিন্তু সেই ঠিক একটা নিট প্যারাবোলাতে এসে যাবে, অন্য কোনো পথে যাবে না। কথাটা বোঝা গেল? আর এটা জানো তো যে সেন্টার, মানে আমি যদি একটা বিন্দু নিয়ে গ্র্যাভিটেশনাল ফিল্ডে ছুড়ে দিই তার ইচ্ছা করে, তাহলে একটা পথ সে যায়, সেই পথটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলার বাংলা কি সেটা আমি ভুলে গেছি। অধিবৃত্ত স্যার। অধিবৃত্ত না? অধিবৃত্ত হলে তাহলে ওটা কি? হাইপারবোলাটা কি? হাইপারবোলা। পরাবৃত্ত। পরাবৃত্ত। আচ্ছা ঠিক আছে, আমি এই বাংলাটা পুরো সবসময় ভুলিয়ে যায়। উপবৃত্ত হচ্ছে এলিপস, প্যারাবোলা হাইপারবোলা, রাইট? এটা প্যারাবোলা। এই যে গোটা জিনিসটা আছে এটা কিন্তু ঘুরতে ঘুরতে যাচ্ছে তার বিভিন্ন অংশ। তুমি ধরো এই পয়েন্টে যদি দেখো, সেটা হয়তো এরকম করে পাক খেতে খেতে যাচ্ছে, খুব কমপ্লিকেটেড পথে। কিন্তু এই সেন্টার অফ মাসটা দেখো, সেটা কিন্তু ঠিক গোটা সিস্টেমের মাসটা সেখানে থাকলে যেভাবে চলতো, মানে একটা বিন্দুই যদি হতো, তার উপর গোটা ভরটা কাজ করছে, গোটা গোটা ওজনটা কাজ করছে, আর গোটা ভরটাই সেখানে আছে, তাহলে তো সে ঠিক ওই প্যারাবোলিক পথেই যেত, এবং ঠিক তাই না। ঠিক আছে, কথাটা বোঝা গেল? এই যে সেন্টার অফ মাস নিয়ে আমরা এত কথা বলি, তার কারণটা হচ্ছে এটা, সেন্টার অফ মাসের মোশনটা কিন্তু সহজ মোশন। পয়েন্ট পার্টিকেল যেরকম মোশন হবে, সেন্টার অফ মাসের ঠিক সেরকম মোশন। বোঝা গেল এটা? তার মানে স্যার সেন্টার অফ মাসে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে কি সে ট্রান্সলেশন মোশন হবে তার? না, ফোর্স সেই ফোর্স যেরকম তার উপর সেরকম হবে।
আচ্ছা দেখো সেন্টার অফ মাস একটা পয়েন্ট, হুম, পয়েন্টের মোশন সব মোশনই ট্রান্সলেশন আচ্ছা আচ্ছা পয়েন্টে, কিন্তু ধরো এক্ষেত্রে কি হচ্ছে, সেন্টার অফ মাসের উপর ফোর্স, আমি কিন্তু সেন্টার অফ মাসের উপর আদৌ ফোর্স অ্যাপ্লাই করছি না। যেমন ধরো যদি এটা হতো, চাকতি নয়, এটা রিং, মানে গোল একটা আংটি, এর সেন্টার অফ মাসটা কোথায়? মিডিলে। ঠিক মাঝখানে। সেখানে কি কোনো ভর আছে? না না স্যার নেই। আদৌ ভর নেই। তার উপরে কি কোনো বল আছে? তাও নেই। না। তো কারণ যে ওজন, ওজন যেটা আছে সেটা এখানে আছে, তাই না? হ্যাঁ তাই সেন্টার মাসের কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেন্টার মাসে কোনো ভরও নেই, কোনো বলও নেই। কিন্তু আমি যদি ছুড়ে দিই, ধরো আমি পাক্ষে দেখে দিয়ে যাচ্ছে, আমি পাক্ষে দেখে আমার যা ছবি আঁকার বহরটাতে খুব ভালোভাবে আঁকতে পারবো না, কিন্তু এরকম করে না ভাবে পাক্ষে দেখে আমি বিভিন্নভাবে পাকিয়ে পাকিয়ে সে এদিক থেকে দিয়ে গেল। আর রিংটা যদি লাগে হয়তো তার শেপও পাল্টাতে যাচ্ছে। তো যদি আমি সেন্টার অফ মাসটা দেখি, সে কিন্তু একদম ঠিক যেভাবে ওই প্যারাবোলিক পথে যাওয়ার কথা, একটা পয়েন্ট পার্টিকেল গেলে এই ফোর্সে ঠিক সেরকম পথেই যাবে। ঠিক আছে, মানে গোটা জিনিসটার গতিটা যতই গন্ডগোল হোক না কেন, সেন্টার অফ মাসের গতিটা কিন্তু সহজই হবে। হ্যাঁ অবশ্যই যদি মোট বলটা অন্য, সরি শোনা গেল না, যে বলছিলে? না স্যার, ওটা ভুল করে মনে হয়। আচ্ছা, মানে গোটা বস্তুটার গতি খুব গন্ডগোলে হতে পারে। এখন অবশ্যই মোট বহিস্থ বল যেটা এফ এক্সটার্নাল, এটা যদি খুব গন্ডগোলে বল হয় তাহলে তাতে শক্ত গতি হবে, কিন্তু সেটাও ওই একটা পয়েন্টের উপর কাজ করলে যেরকম হতো সেটাই। স্যার তাহলে প্রতি ক্ষেত্রে সেন্টার অফ মাসটা সেম থাকবে নাকি? সেম সেম কি করে থাকবে, নড়ছে তো। আর সেন্টার অফ মাসটা সেম থাকছেও না। প্রথমত এখানে ধরো তোমার যদি শেপটা পাল্টে থাকে, রিংটা যদি লাগব্যাগে রিং হয়, কিছু প্রথমে এরকম ছিল, তার কেন্দ্রে ছিল, কিছুক্ষণ পরে ধরে এরকম হয়ে গেছে, যখন সে একদিকে সরে গেছে, গোটা জিনিসটা সরছে, কাজে তার সাথে সেন্টার অফ মাসও সরছে। কিন্তু যেটা হচ্ছে সেন্টার অফ মাসটা কিন্তু একদম সহজ একটা গতিতে চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজে সেন্টার অফ মাস, আচ্ছা সেন্টার অফ মাস এক জায়গায় থাকে কখন? যদি ধরো শুরুতে জিনিসটা স্থির আছে এবং বাইরে থেকে কোনো বল নেই, তাহলে কি হবে? যেটা তোমরা অনেকেই অঙ্কটা করেছো নিশ্চয়ই, ধরো এটা স্থির নদীতে একটা নৌকো আছে, তার এক কোণে একজন বসে আছে, সে এখান থেকে হেঁটে এদিকে চলে গেল। নদীতে যেহেতু স্থির নদী, সেহেতু ওই নৌকোটার উপর কোনো বল নেই, কিন্তু তার ফলে যেহেতু প্রথমে জিনিসটা চলছিল না, সেন্টার অফ মাস প্রথমে লোকটাও স্থির ছিল, নৌকোটাও স্থির ছিল, লোক আর নৌকো মিলিয়ে যে সেন্টার অফ মাসটা সেটা ছিল এদিকে। সেন্টার অফ মাস, নৌকো সেন্টার অফ মাস যদি এদিকে থাকে, লোক আর নৌকো মিলিয়ে তার এদিকে কিছু একটা হবে, লোকটার জন্য এদিকে সরে আসে। এইবার লোকটা উঠে এদিকে চলে গেল, তখন সেন্টার অফ মাসটা এখানে চলে এলো, এদিকটা। কিন্তু যেহেতু এখানে সেন্টার অফ মাস আগে থেকে নড়ছিল না এবং বাইরে থেকে কোনো বল দেওয়া হয়নি, যা বল দেওয়া হয়েছে সে লোকটা হাঁটতে গিয়ে নৌকোর উপর দিয়েছে ইত্যাদি ইত্যাদি, বাইরে থেকে কিছু দেয়নি, সেহেতু সেন্টার অফ মাস কিন্তু নড়বে না। বাইরে থেকে কোনো বল না দিলে বিন্দু কণিকা তো নড়ে না, তাই না? বিন্দু কণিকা যদি স্থির থেকে থাকে শুরুতে, সে স্থিরই থেকে যায়। সেন্টার অফ মাসও ঠিক একটা পয়েন্ট পার্টিকেলের মতোই বিহেভ করবে, সে সরবে না। তাহলে এই যে আমি বললাম সেন্টার অফ মাস এদিকে ছিল এদিকে চলে গেল, তাহলে কি হবে? যেটা হবে, গোটা নৌকোটা সরে যাবে, যাতে করে সেন্টার অফ মাসটা কিন্তু ঠিক একই জায়গায় থাকে। এই সরে যাওয়া সেন্টার অফ মাসটা কার সাপেক্ষে? নৌকোর সাপেক্ষে। কিন্তু জলের সাপেক্ষে সেন্টার অফ মাস আগে যেখানে ছিল এখনো ঠিক সেখানেই থাকবে, গোটা নৌকোটা অন্যদিকে সরে যাবে। এরকম করে তোমরা নিশ্চয়ই অনেকে করেছো। স্যার আমরা জানি কোনো বস্তুর ভর তার কেন্দ্রে অবস্থান করে, কিন্তু আপনি যে আংটির কথাটা বলছেন তার ভরটা মাঝে নেই, এইখানে ব্যাপারটা ঠিক বোঝা গেল না। ভর কেন্দ্রে অবস্থান করে কথাটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভুল। এইগুলো হচ্ছে অতি সরলীকরণের ফল। ভর কেন্দ্রে অবস্থান করে সেটা ঠিক নয়। এর মানেটা কি সেটা আমরা পরের দিন ভালো করে বলবো। ভর না, তুমি হয়তো ওজনটা, ভর, এই যে আংটি, তার ভর কোথায় আছে?
তার ভর আছে পুরোটাই ছড়িয়ে। একটা বাক্স, তার ভর কোথায় আছে? পুরোটাই ছড়িয়ে আছে। একটা বিন্দুতে আছে কি? তা নয়। কিন্তু এই যে সমীকরণটা আমরা এক্ষুনি বের করলাম, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমি যদি ধরে নিই যে গোটা ভরটা ওই সেন্টার অফ মাসে আছে, ভর কেন্দ্রে আছে, তাহলে যে সমীকরণটা ভর কেন্দ্র মানে সেটা একটা বিন্দু কণিকা। হ্যালো হ্যালো স্যার, আমার কথা শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ ম্যাডাম, আপনার কথা ও, আসছে। তারা দেখছি, তাহলে স্যারকে ফোন করি। আবার কেটে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই ফোন করছিলাম। কিন্তু কতক্ষণ আগে কেটেছিল আমি বুঝতে পারছি না। এই তো 2 মিনিট 2 হয়েছে। মিনিট? এই যে হ্যাঁ, না 2 মিনিট না, 1 মিনিট, মানে বেশিক্ষণ না। এইটা কি বলেছিলাম যেটা বই বা যে বাক্স, তার ওজন কোথা দিয়ে কাজ করে? একটা বিন্দুতে কাজ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই এইখানটাই। সেই বিন্দুর নামটা কি একটু বলো? যে বিন্দুতে কাজ করে তাকে কি বলে? সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্র। দড়ির ক্ষেত্রে ভার কেন্দ্রটা কোথায়? দড়ির একটা ইউনিফর্ম রোপ, মাঝখানে। একদম মাঝখানে, তাই তো? হুম, দড়ির ক্ষেত্রে তার ভর যদি সত্যি, ওজন যদি সত্যি মাঝখানে কাজ করতো, তাহলে দুটো বিন্দুতে ধরো দুটো এন্ডকে ফিক্স রেখে যদি দড়ি টাঙিয়ে দিতে, তাহলে তো তার তো এরকম দেখতে হওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ, ভর ওজন যদি সত্যি মাঝখানে কাজ করে, তাহলে ভি এর মতো দেখতে হওয়ার কথা ছিল, নাকি হয়? দুটো বিন্দুর মধ্যে দড়িকে টাঙিয়ে দিলে সে কি আদৌ এরকম দেখতে হয় না এরকম দেখতে হয়? ওরকম দেখতে পরেরটা যেটা আঁকলেন। হ্যাঁ, কিন্তু মাঝখানে বলটা যদি কাজ করতো সত্যি সত্যি, তাহলে এরকম দেখতে হতো, তাই না? হুম, কাজে ওই যে কথাগুলো বলা হয়, এটাই হচ্ছে সমস্যা। সমস্যা হচ্ছে বইতে অনেকগুলো কথা বিশেষ অর্থে বলা হয়ে থাকে। সেই বিশেষ অর্থে বলাগুলো সহজ। সমস্যা হলো সেটা ওই বিশেষ অর্থটা কি সেটা যদি না বোঝা হয়, তখন কিন্তু ওই কথাগুলো অন্য জায়গায় ব্যবহার করলে ব্যাপারটা পুরোপুরি খেড়ে যায়। স্যার এই ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের মধ্যে পার্থক্যটা বলুন। সেটা আমি এখন বলবো না, কারণ ভার কেন্দ্রের কথা এখন বলছি না। ভার কেন্দ্র তোমরা জানো, সেটা তুললাম। ভার কেন্দ্রের কথা আমি পরে বলবো ভালো করে। সেন্টার অফ ফোর্স কাকে বলে ইন জেনারেল, তার মধ্যে পরের দিনই হয়তো বলবো। কিন্তু আপাতত ভর কেন্দ্র হচ্ছে জাস্ট এই যে বাদিকটা আমরা লিখলাম, এইটা আমার নিউটন সেকেন্ড ল থার্ড ল থেকে এসেছে। এইটাকে আমি এই আকারে লিখতে পারি, লিখলে এটা একদম একটা বিন্দু কণিকার যে ল অফ মোশন তার মতো দেখায়। ঠিক সেরকম দেখায় বলেই আমি এই পয়েন্টটাকে আলাদা করে স্পেশাল ট্রিটমেন্ট দিই। যেমন বাইরে থেকে যদি কোনো মোট বল না থাকে, এটা যদি শূন্য হয়, তাহলে এই যে ভর কেন্দ্র, এটা কিন্তু ঠিক ঠিক একটা বলহীন বিন্দু কণিকা যেভাবে নড়ে, মানে নিউটন ফার্স্ট লতে যা বলা হয় যে সে সমবেগে চলবে, ঠিক তাই হবে। গোটা গতি যতই গন্ডগোলে হোক না কেন, বাইরে থেকে যদি কোনো বল না থাকে, তাহলে তার সেন্টার অফ মাসটা একদম ইউনিফর্ম ভেলোসিটিতে চলবে। আর যে এক্সাম্পল গুলো আমরা দিলাম, কোনটার জন্য এই মোট ভরকে, মোট ওজনকে মোট ভর দিয়ে ভাগ করলে যা হবে সেটা হচ্ছে ত্বরণটা। সেটা কোষে আমরা একদম পয়েন্ট পার্টিকেল যেভাবে নড়তো, মানে একটা প্যারাবোলায় নড়তো, সেন্টার অফ মাসটা কিন্তু ঠিক সেভাবেই নড়বে। সেই সিস্টেমটা যতই গন্ডগোলে হোক না কেন। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে
আজকে খুব একটা সময় নেই, কিন্তু তাহলে এটাকে আমি আজকে পরের দিনের জন্য এটা শুরু করে দিই। এই যে বাদিকটা, আবার ওই ইকুয়েশনটা আরেকবার লিখি। আমাদের ইকুয়েশনটা হচ্ছে এটা, mi d2 ri dt2 এটাকে নিউটন সেকেন্ড ল ফর এ সিস্টেম অফ পার্টিকলস বলা হয়। আমরা এক্ষুনি দেখলাম যে বাদিকটাকে একভাবে লেখা যায়, এইটাকেই লেখা যায় টোটাল মাস অফ দ্য সিস্টেম ইনটু অ্যাক্সেলারেশন অফ দ্য সেন্টার অফ মাস। এভাবে লিখলে সেন্টার অফ মাসটা যে পয়েন্ট পার্টিকেলের মতোই চলে, তার মোশন যে পয়েন্ট পার্টিকেলে শক্ত কিছু হয় না, সেটা আমরা পেয়ে গেলাম। কিন্তু আরেকভাবে লেখা যায়, সেটা এই বাদিকটাকে, সেটা হচ্ছে এই mi d2 ri dt2টাকে আমরা এইভাবেও তো লিখতে পারি, mi dvi dt, তাই তো? তাই না? d2 ri dt2 মানে কি? ভেলোসিটি রেট অফ চেঞ্জ, dvi dt। আয়ত পার্টিকেলের বেগ যদি vi হয়, তা dvi dt এখানে বসছে। তার মানে কিন্তু ddt অফ mi vi, এটাও তোমরা সবাই চেনো। mi vi টা কে কি বলে? আয়ত কণিকার ভর ইনটু আয়ত কণিকার বেগ। এটা কি? মোমেন্টাম স্যার। হ্যাঁ, আয়ত কণিকার মোমেন্টাম, পি। আমরা এটাকে পিআই লিখি, যে বহুকাল আগে থেকে পিআই লেখা হয়ে আসছে বলে। দিস ইজ দ্য আয়ত পার্ট। পিটা ওল্ড ল্যাটিনের যে শব্দটা ব্যবহার করো তার জন্য, কিন্তু এনিওয়ে, তো দিস ইজ সাম ওভার আই ডিডিটি অফ পিআই, বাট দ্যাট অলসো ইজ, ওই আগে যেটা করলাম ঠিক সেটা সেভাবেই ডিডিটি অফ সাম ওভার আই পিআই, মানে আগে যোগ করে পরে ডিফারেন্সিয়েট করা। এটা কি হলো? এই সাম ওভার আই পিআই, এটা কি? প্রত্যেকটা পার্টিকেলে আলাদা আলাদা করে যে মোমেন্টাম, সেগুলোকে আমি সবকটাকে যোগ করে নিয়েছি। তাহলে এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে নেট মোমেন্টাম, গোটা সিস্টেমটার মোট ভরবেগ। এটা আয়ত কণিকার ভরবেগ, সেগুলোকে সকলে যোগ করেছি করে মোট কণিকার ভরবেগ পেয়ে, মোট সিস্টেমটার ভরবেগ পেয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার যে বাদিকটা ছিল সেটাকে কিন্তু আমি ডি ক্যাপিটাল পি ডিটিও লিখতে পারি, তাই তো? এইটাকে, এটা কিন্তু লিখছি, এটাকে জাস্ট একটু ঘষে মেজে এইভাবে লিখলাম শেষমেশ। আর এইটাকে আমি বলছি ক্যাপিটাল পি, নেট মোমেন্টাম অফ দ্য সিস্টেম। খেয়াল করে নিউটন সেকেন্ড ল কিন্তু আদতে এইভাবে লেখা হয়, ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ফোর্স। এটা বিন্দু কণিকার জন্য ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে তার উপর যে বল কাজ করে তার সমান। আর এটা কি বলছে? যদি তোমার কাছে একটার বদলে অনেকগুলো বিন্দু কণিকা থাকে, তাতে সবার ভরবেগ যোগ করলে যেটা হবে, এই মোট ভরবেগ, নেট মোমেন্টাম, তার রেট অফ চেঞ্জ হচ্ছে নেট এক্সটার্নাল ফোর্স। নেট ফোর্স নয় কিন্তু, নেট এক্সটার্নাল ফোর্স। সিস্টেমটা বাইরে থেকে যে বলগুলো আসে সেগুলো যোগ করে যা পাওয়া যায় তাই। এটাকেই অধিকাংশ সময় নিউটন সেকেন্ড ল ফর সিস্টেম অফ পার্টিকলস বলা হয়, ঠিক এটার মতো দেখতে বলে। এখানে একটা পার্টিকেলের মোমেন্টাম আছে, তার উপর যে বলটা সেটা আছে। এখানে গোটা সিস্টেমটার মোমেন্টাম যোগ করে যেটা পাওয়া যাচ্ছে, সেটা গোটা বহিস্থ বলের সঙ্গে সমান করে সমীকরণটা আসছে। আর এর একটা ইমিডিয়েট কনসিকুয়েন্স, যেটা নিয়ে আমি পরের দিন অনেকটাই কথা বলবো, সেটা হচ্ছে যদি বাইরে থেকে মোট কোনো বল না থাকে, এফ এক্সটার্নাল ইজ 0, তাহলে কি এলো এখানে? ডিপি ডিটিও তাহলে 0 হবে। তার মানে কি? কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্ট কথাটা এখানে পুরোপুরি ঠিক না, এটা হচ্ছে পি ইজ কনজার্ভড। কনজার্ভড আর কনস্ট্যান্ট দুটো কথা প্রায় সমার্থক হলেও এক নয়, কিন্তু দুই হচ্ছে কনস্ট্যান্ট, পাই হচ্ছে কনস্ট্যান্ট, তাদের মান কখনোই পাল্টায় না। পি ইজ কনজার্ভ মানে কি? গতির শুরুতে যা, গতির সঙ্গে সঙ্গে সেটা পাল্টাবে না।
কিন্তু গতির শুরুতে যে মানটা সেটা তো কিভাবে শুরু করছে তার উপর ডিপেন্ড করবে, তাই না? হ্যাঁ সেই যে পি ইজ নট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সে কখনোই পাল্টাতো না, 2 পাল্টায় না, পাই পাল্টায় না, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আর এগুলো হচ্ছে এটা হচ্ছে সংরক্ষিত, কনজার্ভ, শুরুতে যা গতি চলতে থাকলে তার সাথে সাথে পাল্টাচ্ছে না। দুটোর মধ্যে তফাৎটা অল্প, কিন্তু তফাৎটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লজ অফ ফিজিক্স, যেটা আমরা ডিরাইভ করলাম ইউজিং নিউটন সেকেন্ড ল এন্ড থার্ড ল, দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্র। বাইরে থেকে যদি কোনো বল না থাকে তাহলে কোনো সিস্টেম অফ পার্টিকেলস বা কোনো কণিকা তন্ত্রের মোট ভরবেগ, নেট মোমেন্টাম, সংরক্ষিত হবে, কনজার্ভড হবে। কত মান হবে তার সেটা ডিপেন্ড করছে শুরুতে কত মান ছিল তাই, কিন্তু শুরুতে যা সেটা থেকে যাবে। বুঝা গেল? স্যার বাইরে থেকে প্রযুক্ত যদি মানে বল যদি প্রযুক্ত না হয় তবে বেগটা কিভাবে সৃষ্টি হবে? আচ্ছা, বল প্রযুক্ত হলে তবে বেগ হয়, এটা কিন্তু এটা অ্যারিস্টটলের জামানার লোকের কথা। বেগের জন্য বল লাগে না। নিউটনের প্রথম সূত্র কি বলে? বাইরে থেকে বল না থাকলে বেগ পাল্টায় না। কি করে বেগ সৃষ্টি করার জন্য বল তো লাগে না। বেগ আবার একটা বড় কথা হচ্ছে বেগ কত, এই কথাটা কোনো মানেই হয় না যদি তুমি কে দেখছে তার কথা না বল। একই জিনিসের বেগ আলাদা 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 হতে পারে, শুধু না হয়ই, কে দেখছে তার উপর নির্ভর করে। স্যার একটা পার্টিকেলের জন্য তো মানে তার বেগের জন্য তো বহিস্থ বল একটা দরকার, মানে বাইরে থেকে প্রযুক্ত বলের দরকার হয় না, এটা কিন্তু ফিজিক্সে কোথাও নেই। ছিল আজ থেকে 2000 বছর আগে যখন অ্যারিস্টটল বিজ্ঞান করেছিলেন, 2000 বেশি, 2500 বছর আগে, তখন তোকে এটা বলতো বেগের জন্য বল লাগে, ত্বরণের জন্য বল লাগে, দুটো আলাদা জিনিস। ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন টু ডিফারেন্ট থিংস। তাহলে স্যার একটা মানে পার্টিকেলের বেগ সৃষ্টি হওয়ার জন্য কি মানে বহিস্থ বল থাকলেও হতে পারে এবং না থাকলেও হতে পারে? সৃষ্টি করার মানে এটাকে আগে ছিল না পরে আছে, এটা হচ্ছে সৃষ্টি। তার মানে ত্বরণ হয়েছে, বেগ পাল্টেছে। বেগ কত সেটা তো নির্ভর করছে শুরুতে কত ছিল। শুরুতে যদি নন জিরো থাকে, বল না থাকলে নন জিরো থাকবে। এবং এটা বুঝতে হবে যে পার্টিকেলের বেগ কাকে বলে, সেটা তো সবসময় কে দেখছে তার উপর। তুমি যখন সূর্যকে দেখছো, তুমি যদি তোমার এই বইতে যা পড়ানো হয়েছে সেগুলো বাদ দাও, বা ছোটবেলাতে যেগুলো বলা হচ্ছে সেগুলো বাদ দাও, তুমি জাস্ট কি দেখছো সেটা যদি দেখো, সূর্যের একটা বিরাট বেগ আছে। সূর্য পশ্চিম প্রান্তে উঠে পূর্ব প্রান্তে উঠে পশ্চিম প্রান্তে অস্ত যায়, পুরো আকাশ আসে, বেগ তো আছে। তুমি দেখছো, হ্যাঁ তুমি বলতেই পারো সেটা তুমি ঘুরছো বলে আছে, কিন্তু আছে। বেগ জিনিসটা অবজার্ভারের উপর ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে তুমি ইনার্শিয়াল অবজার্ভার নও, সেটা ঠিক। কাজেই আমরা এখন অব্দি যা যা বললাম সেগুলো তোমার জন্য খাটবে না। কিন্তু তুমি যদি ইনার্শিয়াল অবজার্ভার হতে, তাহলে বেগ কোনো পার্টিকেলের উপর বল না থাকলে তুমি যেটা বলতে পারতে যে শুরুতে আমি যা বেগ দেখেছি সেই বেগই থাকবে। সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল। তোমরা যেটা বলছো সেটা হচ্ছে আজ থেকে 2500 বছর আগে অ্যারিস্টটল বলে গিয়েছিলেন বেগ তৈরি করার জন্য বল লাগে। তার প্রধান কারণ হচ্ছে কিন্তু এটা যে আমরা সেটা চারদিকে তাই দেখে থাকি। কেন দেখে থাকি? কারণ চারদিকে বলহীন অবস্থা কিন্তু আমরা দেখি না। কোনো জিনিস যখন মাটিতে খসতে যায়, আমরা হয়তো কোনো বল দিচ্ছি না, আমরা বাড়ির উপরে একটা জিনিস, একটা বাক্স ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর তো আর কোনো বল দিচ্ছি না, কিন্তু আমরা দেখি বাক্সটা দাঁড়িয়ে যাচ্ছে। হ্যালো স্যার, মনে হয় আবার বেরিয়ে গেছেন। এই তোমরা একটু অপেক্ষা করো, হ্যাঁ দাঁড়াও।
দাঁড়া স্যার জয়েন করছেন, দাঁড়া। আচ্ছা, কেটে গিয়েছিল। আর আজকে আমাকে গুটিয়ে ফেলতে হবে। হ্যাঁ স্যার, আপনি তো বলেছিলেন। আগে তাহলে যেটা এই কথাটার উত্তরটা একটু দিয়ে যাই, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ এটা অনেকেই এটা মনে করে। যেটা আচ্ছা যেটা বললাম সেটা কি, সেটা কতদূর শোনা গিয়েছে এটা তো আমি বুঝতে পারছি না। অ্যারিস্টটল নিয়ে হ্যাঁ এতগুলো কথা ওইটাই বলা শুনে বোঝা না, গেছে, ঠিক আছে। হ্যাঁ আপনি বলছিলেন যে বলহীন অবস্থা আমরা আমাদের চারপাশে খুব একটা দেখতে পাই না। অ্যারিস্টটলের সময় ওইখান থেকে আসে। মানে অ্যারিস্টটল যেটা বলেছিলেন সেটা তার অবজারভেশনের বেসিসে বলেছিলেন, চারদিকে যা দেখেছিলেন সেটা বেসিসে বলেছিলেন। তো চারদিকে সত্যি সত্যি আমরা বলহীন অবস্থা, কোনো জিনিস নড়ছে তো তার উপর বল নেই, এটা কিন্তু আমরা দেখতে পাই না সহজে। সেই জন্য এটা ভেবে বের করা যে বল সত্যি সত্যি না থাকলে বেগ পাল্টাতো না। শূন্য হলে শূন্যই থেকে যেত, শূন্য না থাকলে শূন্য, শূন্য না হলে যে মান সেই মানেই থেকে যেত। এটা কিন্তু বের করাটা মোটেই সহজ ব্যাপার নয়, কারণ যা আমরা চারদিকে দেখতে পাই তাতে যে গন্ডগোলগুলো আছে সেগুলো বাদ দিয়ে আসল জিনিসে পৌঁছানোটাই হচ্ছে শক্ত কাজ। যেটা গ্যালিলিও পেরেছিলেন প্রচন্ড কষ্ট করে, প্রচন্ড অনেক এক্সপেরিমেন্ট করে ওটাতে আলটিমেটলি উনি এটা বের করেছিলেন যে বাইরে থেকে বল না থাকলে যেটা হবে বেগ পাল্টাবে না। বেগ সৃষ্টি হতে হলে বল লাগবে কথাটা কিন্তু মানে এই যে বেগটা আগে ছিল না, তৈরি হয়েছে, তার মানে ত্বরণ হয়েছে, তার জন্য বলটা লাগবে। কথাটা বোঝা গেল কি? বেগের জন্য বল লাগে এই কথাটা একেবারে ঠিক নয়, এটা মাথা থেকে বের করে দেওয়া দরকার। এখানে একটা এক্সাম্পল দিন যে বেগের জন্য বল লাগে না। এক্সাম্পল কোথাও লাগে না। এক্সাম্পল আমি কি করে দেবো? মানে বেগের জন্য বল লাগে এমন একটা এক্সাম্পল দাও তুমি। না স্যার, ও যেটা বলতে চাইছে আমি যেটা বুঝলাম যে জিরো ছিল, সেখান থেকে কিছু একটা বেগ আসলো, তার ঠিক জন্য আছে, বল লাগে, ও এটা বলতে দাঁড়িয়েছিল, চাইছে। তার বেগ ছিল শূন্য, এদিকে চলতে শুরু করলো, এর জন্য তো বল লাগেই। কারণ এই যে জিরো থেকে নন জিরো হয়েছে, তার মানে কি বেগটা পাল্টেছে সময়ের সাথে, তাই তো? তাহলে ত্বরণ হয়েছে, অ্যাক্সেলারেশন ডিভিডিটিটা নন জিরো, তার জন্য তো বল লাগেই। সেটাই তো এই সমীকরণটা, মানে এই সমীকরণটা বলে মাস ইনটু অ্যাক্সেলারেশন যে ফোর্স, সেটা তো বলেই যে অ্যাক্সেলারেশন যদি শূন্য না হয়, তার মানে অন্তত ইনার্শিয়াল ফ্রেমে যদি আমি দেখি অ্যাক্সেলারেশন শূন্য নয়, তাহলে একটা ফোর্স থাকতে হবে। বেগের সৃষ্টি হওয়া আর বেগ থাকা দুটো এক কথা নয়। সৃষ্টি হওয়া কথাটা মানে তুমি বলছো হয়তো বেগ ছিল না, তুমি দেখেছো নিজে চুপ ছিল, এখন চলতে শুরু করেছো, তাহলে তো বেগ, তাহলে ত্বরণ লাগবেই, তার জন্য বল লাগবেই। হ্যাঁ স্যার, ওটাই বলছি। হ্যাঁ সে তো লাগবেই, কিন্তু জগতে সবকিছুই চুপচাপ বসেছিল তার চলতে শুরু করেছে এমন তো নয়। এই যে মানে পৃথিবীতে সেটা দেখাটা শক্ত, সেটা কারণটা হচ্ছে পৃথিবীতে নানা রকমের ঘর্ষণ বল ইত্যাদি থাকার ফলে বেগটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিন্তু মহাকাশে তুমি যদি কিছু দিকে তাকিয়ে থাকো তারা তো চলতেই থাকছে, তারা তো চুপচাপ বসে নেই। হ্যাঁ স্যার। এবং তাদের সেই চলার জন্য আলাদা করে বল কিন্তু লাগছে না। হ্যাঁ, প্ল্যানেটে চলার জন্য, প্ল্যানেট তো সরল রেখা সমবেগে চলে না, উপবৃত্তাকার পথে চলে, তার ত্বরণ আছে এবং তার জন্য বল লাগে। বুঝা গেল? হ্যাঁ স্যার। কিছু আগে বললাম ডিস্টেন্স স্টার, যে তারা অন্য সবকিছু থেকে অনেক দূরে, তার কিন্তু তার বেগ থাকতেই পারে, তার বেগ সমান থাকবে, যা থাকবে সময়ের সাথে পাল্টাবে না, এটাই না। এই ভরবেগের সংরক্ষণ সূত্র, এর সঙ্গে আমার কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আজকে করে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঠিক আছে, আস্তে আস্তে করলে কোনো ক্ষতি নেই। গোটা সিলেবাস তো নিশ্চয়ই আমরা শেষ করার চেষ্টা করছি না, তাই তো দেখলি না? হ্যাঁ স্যার, পুরো সিলেবাস শেষ করলে তো সবকিছু নিয়ে আলোচনা করা যাবে না, যতটা হয় মানে বেসিক গুলো অন্তত। এগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং এইগুলো ঠিক করে বুঝে গেলে বাকিগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই স্যার। ঠিক আছে, আজকে তাহলে আমি রাখি। হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংকস।
ওকে, তাহলে আবার সামনের সপ্তাহে। ঠিক আছে, ঠিক আছে স্যার, গুড নাইট। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ইত্যাদি একটু বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। ওকে, ওকে স্যার, রাখছি, বাই।